This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাস্ট ভালো ছবি বানানোটা কিন্তু আনফরচুনেটলি এখন এনাফ নয়। আমার কাছে তো মনে হয় ফিল্ম স্কুলে যাওয়াটা ভালো। আচ্ছা, এটা কি সত্যি যে তুমি বাংলা ছবি খুব একটা দেখতে না? হ্যাঁ, একদমই দেখতাম না বাংলা ছবি অ্যাকচুয়ালি। যে আমরা যারা পরিচালক আজকে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমরা যে শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা পাই সেটা বিশাল কিছু একটা নয়। আমরা যদি কাল বাদে পরশু কেউ বলে দেয় যে আর কি করতে পারবো, He was a huge inspiration on me also. কারণ তুমি যখন গান্ডু করছে ওই সময়টা যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং একটা 5D দিয়ে ছবি বানিয়ে দেওয়া যায়, যে অনুরাগ কাশ্যপ লাইট, সেটা আমার পরিচয় নয়। কখন তুমি ভাবলে যে আমার ছবি বানানো উচিত? তোমাদের ভাই করণ জোহরের বার্থডে তো আমার একই দিনে করতে হবে, তো মোস্ট পরিচয় নিশ্চয়ই হয়তো আমি পারতে পারি। এরকম অনেক ছবি আছে যে ছবিগুলো মানে 15 মিনিটের পর 16 মিনিট দেখা যায় না। দুজনকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, তোমাদের দুজনের সাথে দুটো ইনসিডেন্ট হয়েছে। কন্ট্রোভার্সি। আমার মনে হয় দর্শকের কথাটা শুনে বলবে আবার কিছু বুঝলাম না, আমার মনে হয় দর্শকের সিনেমাটা বোঝা উচিত। জিদ্দার সাথে দেখতে চাই অভিরূপ ঘোষের কাজ। Hopefully one day we can crack that perfect structure. আমার একজন বিখ্যাত সুপারস্টার বলেছিল, তার নাম নিতে চাই না, একটা ফ্রাইডে তোকে স্টার বানাবে আর পরের ফ্রাইডে তোকে বেকার করে দেবে। ওয়েলকাম টু মগজমারি। আজকে আমাদের সাথে আড্ডায় আছেন পরিচালক রাহুল মুখার্জি এবং পরিচালক অভিরূপ ঘোষ। এই আলোচনাটা করে পার্সোনালি আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মগজমারির সাথে যুক্ত হয়ে থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে রাইট উইং এর অভিরূপ ঘোষ এবং বামপন্থী রাহুল মুখার্জি। দুজনকে ওয়েলকাম। দুজনে কেমন আছো একটু বলো। হেভি আছে, দারুণ আছি। না, অভিরূপ দা এত ছোট উত্তর দেয়, তুমি এত ছোট উত্তর দাও। না, আমি একেবারেই ছোট উত্তর দিই না। অভিরূপ দা ছোট উত্তর দেওয়া শুরু করেছে, হেভি আছি তাই আমি বলতে বাধ্য হচ্ছি। দারুণ আছি না, ভেরি অনেস্ট নোট আছি, দিব্য আছি, কাজের ভেতরে আছি, কাজ নিয়ে আছি, তো এই চলছে, যেরকম পরিচালকদের চলে সেরকমই আছি। আচ্ছা, আমার দুজনকে একসাথে জিজ্ঞাসা, সেটা হচ্ছে যা ইনফরমেশন আমরা পেয়েছি, এই ইনফরমেশনের যা দায় সেটা মগজমারি, রূপম দত্তের নয়। সেটা হচ্ছে যে তোমরা দুজনই ফিল্ম স্কুল থেকে বিলং করো। তা একটা কথা আমাকে বলো যে পরিচালকদের ক্ষেত্রে কি ফিল্ম স্কুল ম্যাটার করে, যে পরিচালককে ফিল্ম স্কুল আলাদা করে কিছু প্রোভাইড করতে পারে? বলো অভিরূপ দা। আমার মনে হয় ফিল্ম স্কুলে গেলে তো খুবই ভালো, নিশ্চয়ই সেটা একটা প্রপার ফর্মাল ট্রেনিং হলে তো খুবই ভালো। যে ধরনের এক্সপোজার পাওয়া যায় ফ্রম এ ফিল্ম স্কুল সেটা তো আনবিটেবল নিঃসন্দেহে, কিন্তু না হলেও চলে। সারা পৃথিবীতে অ্যাকচুয়াল এক্সাম্পল আছে, অনেক পরিচালক কিন্তু এভাবে মানে যারা ফর্মাল ট্রেনিং পাননি তাও তারা কাজ করছেন খুব ভালোভাবে। ওরকম কোনো প্রপার রুল হতে পারে না আমার মনে হয়। আমিও সহমত অভিরূপদার সাথে। মানে আমার কাছে তো মনে হয় ফিল্ম স্কুলে যাওয়াটা পাপ, মানে উচিতই না ফিল্ম স্কুলে যাওয়া। মানে গেলে সর্বনাশ হয় আর কিচ্ছু হয় না। কারণ কি সমস্যাটা হয়ে যায়, আমরা যারা রিজিওনাল ইন্ডাস্ট্রিতে বড় হচ্ছি বা যারা আমরা রিজিওনাল ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তাদের কাছে না সবার আগে যেটা সবসময় বলি, মানে আমাদের না রাদার জুগাড়ু হতে হয় দেন বিং আ ফিল্ম মেকার অর রাইটার ফিল্ম মেকার। আমাদেরকে জানতে হয় যে খুব কম রিসোর্সে কি করে বেটার ছবি বানানো যেতে পারে। এবং ফিল্ম স্কুল তোমাকে টেকনিক্যালি সাউন্ড করে, যেটা অভিরূপ এক্স্যাক্টলি বললো, বা তোমার ফিল্ম স্কুল তোমাকে ট্রেন করে যে তুমি কিভাবে সিনেমা বানাবে। আর প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন তুমি চলে আসো, তোমার যখন সব রিয়েলিটি চেকস গুলো তোমার জীবনে আসতে শুরু করে, তখন তুমি রিয়েলাইজ করো যে ফিল্ম স্কুলে তুমি যা শিখেছো সেগুলো সবটাই মিথ্যে। এবং তোমাকে নতুন করে একটা করে তোমাকে আনলার্ন করতে হয় এবং শিখতে হয় যে তোমাকে তোমার ট্যালেন্ট কি করে ম্যানেজমেন্ট করতে হবে, বা তোমাকে তোমার প্রডিউসারকে কি করে হ্যান্ডেল করতে হবে, বা তোমাকে বাজেটের জন্য অনেক সময় তোমার লেখা স্ক্রিপ্টটা কি করে চেঞ্জ করতে হবে। এবং এই কোর্সটাতে একটা পরিচালকের যতটা মন ভাঙে বা একটা পরিচালককে যতটা স্ট্রাগল করতে হয়, সেগুলো ফিল্ম স্কুল শেখায় না। বরং আমি সবসময় নতুন জেনারেশনদের একটা জিনিস সাজেস্ট করতে চাই যে অবজারভার হিসেবে শুরু করো বা অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন হিসেবে শুরু করো, যাতে টুকটুক করে তুমি একেবারে গ্রাউন্ড লেভেল থেকে কাজ শিখতে পারো। তুমি বুঝতে পারো যে আজকের ডেটে দাঁড়িয়ে রিজিওনাল ইন্ডাস্ট্রিতে সিনেমা বানাতে গেলে তোমাকে তোমার কি কি অডস আর কি কি ইভেন্ট তোমাকে ফেস করতে হবে সেটা তুমি ফিল্ডে থেকে শেখো। সো আমার কাছে মনে হয় ইটস মাচ মোর বেটার টু অ্যাসিস্ট সামওয়ান অর একটা যে কোনো শুটিং ফ্লোরে চলে গিয়ে বোঝা যে এখানে কিভাবে জুগাড়ু ভাবে বা কিভাবে আমরা যোগাড় যন্ত্র করে বা কিভাবে আমরা ম্যানেজ করে কিভাবে সিনেমা বানাই, সেই শিক্ষাটা ইটস মাচ মোর ইম্পর্টেন্ট দেন গোয়িং টু আ ফিল্ম স্কুল।
মানে আমরা যতই আমাদের থিওরিটিক্যাল জ্ঞান থাকুক, যতক্ষণ ফিল ওয়ার্ক করতে পারবে সে ততক্ষণ একেবারেই নয়। মানে থিওরিটিক্যাল দেখো তোমাকে কি শেখায়, তোমাকে থিওরিটিক্যালি তোমাকে শর্ট ডিভিশন শেখাচ্ছে, তোমাকে ন্যারেটিভ শেখাচ্ছে, তোমাকে কিভাবে তুমি ক্রিয়েটিভ অ্যাপ্রোচ করছো, তুমি কি করে ক্যারেক্টার আর্ট তৈরি করছো, ভীষণ ভীষণ থিওরিটিক্যাল টেকনিক্যাল কিছু জিনিসপত্র অ্যাসপেক্ট শেখায়। কিন্তু যখন তুমি সিনেমা করতে যাচ্ছ তখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার আর্ট ডিপার্টমেন্ট জানাচ্ছে যে তোমার কাছে এই টেবিলটা আসেনি, এইবার তোমাকে এই টেবিলটা নিয়েই তোমার গল্প, নাও তুমি এটাকে কি করে চেঞ্জ করে এটা টেবিলের জায়গায় এটা চেয়ারকে দিয়ে তুমি ম্যানেজ করলে, সেটা কোনো ফিল্ম স্কুল তোমায় শেখাবে না। বা তুমি সিনেমার শুটিং এর ঠিক আগের দিন জানতে পেরেছো অমুক আর্টিস্টের শরীর খারাপ হয়েছে বা অমুক আর্টিস্ট তোমাকে ডেট দিতে পারছে না, তুমি তাকে কি করে ম্যানেজ করবে। বা তুমি ধরে নাও যেই অ্যাক্টরকে মাথায় নিয়ে বিগত 6 মাস ধরে স্ক্রিপ্ট লিখেছো, ফাইনালি সেই অভিনেতাকে তুমি পেলে না। তো তোমার জীবনে যত অডস আসবে, তুমি রিজিওনাল ইন্ডাস্ট্রিতে তুমি যে যে অডস গুলোকে ফেস করে তুমি একটা সিনেমা বানাও, মানে আজকে অভিরূপ দা বা আমি বা আমাদের সমসাময়িক যারা পরিচালকেরা রয়েছে বা আমাদের সিনিয়র যারা, তাদেরকে অনেক সময় এটা শুনতে হয় যে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে বাজেটটা ভীষণ কম বলে আমাদের 12 দিন 13 দিন 11 দিন 9 দিনে সিনেমা শেষ করতে হয়। এটা তো কোনো ফিল্ম স্কুল শেখায় না। এটা তোমাকে রোজ ডেইলি শিখতে হয়, রোজ তোমাকে তোমাকে খেটে শিখতে হয় এই পুরো স্কিল সেটটা। তো সেই জায়গায় ফিল্ম স্কুলে যাওয়াতে আমার কোনো আপত্তি নেই। কেউ ফিল্ম স্কুলে গেলে বেশ করেছো, তোমার বাবার পয়সা আছে, তুমি ফিল্ম স্কুলে গেছো, কিন্তু ফাইনালি সেটাকে আবার আনলার্ন করো। প্লিজ কাম টু কলকাতা, প্লিজ কাম টু NT1 স্টুডিও এন্ড লার্ন হাউ বেঙ্গলি ফিল্মস আর বিং ক্রিয়েটেড। সো দ্যাটস দ্য থিং। ফিল্ম স্কুলে গেছো কি গেছো না যাওনি সেটা ইম্পর্টেন্ট নয়। আমার মনে হয় মোর দ্যান দি ক্রাফট অফ ফিল্ম মেকিং, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডু ইউর ওন স্টাফ এন্ড ফাইন্ড ইউর ভয়েস। মানে যেমন একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ ফিল্ম মেকিং, যেটা ফিল্ম স্কুল তুমি গিয়েও শিখতে পারো, অবজার্ভ করেও শিখতে পারো, ইন্ডাস্ট্রিতে কাজ করেও শিখতে পারো। তো যেটা তুমি শিখতে পারো না সেটা হচ্ছে ইউর ওন স্টোরি টেলিং, যে অরিজিনাল ভয়েস, সেটা নিজে কাজ করে শিখতে হবে। তার জন্য আমার মনে হয় ইফ ইউ আর ট্রাইং টু মেক ফিল্মস, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ডু শর্ট ফিল্মস, বা নিজে ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েট করো, নিজে লেখো, নিজে কিছু বানানোর চেষ্টা করো, উইথ ফোন ক্যামেরা ইভেন চেষ্টা করলে অ্যাজ দি অনলি ওয়ে ইউ ক্যান ফাইন্ড ইউর ওন ভয়েস। সেটা কিছু হতে হবে না কোথাও। আচ্ছা আচ্ছা অভিরূপ দা, তোমার এই সিনেমার প্রতি ভালো লাগা বা কখন তুমি ভাবলে যে আমার ছবি বানানো উচিত বা আমি ছবি বানাতে পারবো, এটা তোমাকে কোন ছবি এমন তোমাকে বুস্ট করলো, কোন ছবি তোমার ভালো লাগলো এবং কখন তোমার মনে হলো যে না আমি বানাতে পারবো ছবি? এটা দেখো, আই কাম ফ্রম এ স্মল টাউন এবং আমার সাথে কোনো দূর অব্দি কোনো সম্পর্ক ছিল না ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফ্যামিলির কেউ। তো বিং ফ্রম এ মিডল ক্লাস ফ্যামিলি ফ্রম এ স্মল টাউন, তো আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট ফিল্মস এন্ড এনিথিং। তো ছোট থেকে গল্প লিখতে আমি ভাবতাম যে কোনো সময় বড় হলে হয়তো আই ওয়ান্ট টু বি এ নভেলিস্ট, তো শুড বি এ লট, সেটাই ভাবতাম। কোনোদিন সিনেমা ভাবিনি যেরকম হতে পারে কিছু একটা। কিন্তু আস্তে আস্তে এবার হয়তো দেখতে দেখতে সিনেমাটা ভালোবাসা তৈরি হলো এবং ভাবতাম যে হয়তো করলেও ভালোই হবে বানাতে পারলে। কিন্তু ইট ওয়াজ টু ফার এ ড্রিম, মানে কোনোদিন নিজেকে একটা বড় সাহস হয়নি যে আমি বানাতে চাই। তখন বয়স কত তোমার? তখন 18-19 যখন কলেজে পড়ছি, সেন্স হওয়া শুরু হয় অ্যাজ এ ক্যারিয়ার অপশন বা ইভেন অ্যাজ এ ক্রিয়েটিভ অপশন, যে আমি এটা ফ্রি টাইমেও করতে চাই, এটা বলার সাহস ছিল নিজের কাছে, যেটা আমি করতে চাই যেটা। কিন্তু আস্তে আস্তে এবার আমি যখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি, তো আই ওয়াচড অঞ্জন দত্তর বং কানেকশন। তো দ্যাট ফিল্ম না কাইন্ড অফ ইনফ্লুয়েন্স মি এ লট। আর প্রথমবার দেখে মনে হলো যে না, যে সিনেমা যেভাবে দেখানো হচ্ছে, যেরকম ক্যারেক্টাররা কথা বলছে, ডায়ালগস এন্ড এভরিথিং, এটা আনন্দ দত্ত বলছে, আই ক্যান ডু দিস। আমার মনে হলো কোথাওটাই ফেল কি এটা অ্যাচিভেবল, এটা আমি করতে পারি। তো দ্যাট কাইন্ড অফ গেভ মি দ্যাট ইন্সপিরেশন যে আমি তাহলে চেষ্টা করলে হয়তো হতে পারে। খুব ভেরি ন্যাচারাল, ভেরি রিয়েলিস্টিক, যেটা মনে ছিল না খুব কিছু পারফেক্ট, কিছু বিশাল লার্জার দ্যান লাইফ নয় ব্যাপারটা। ইট ফেল্ট লাইক মাই ওন কাইন্ড অফ স্টোরি টেলিং। তো হচ্ছে ওটা করা পসিবল প্র্যাকটিক্যালি। দ্যাটস দ্য ফার্স্ট টাইম আই থট কি আমি করতে পারি। সেখান থেকে থিঙ্ক কি করা যেতে পারে আস্তে আস্তে, ওখান থেকে ওটা শুরু হয়েছিল, ইচ্ছাটা যে নিজেকে বলা যায় আমি করতে চাই এটা। That began from that point of time. আচ্ছা, এটা কি সত্যি যে তুমি বাংলা ছবি খুব একটা দেখতে না সেই টাইমে দাঁড়িয়ে? হ্যাঁ, আমি একদমই দেখতাম না বাংলা ছবি অ্যাকচুয়ালি। এবং আমি আমার এন্টার জেনারেশনে আমার স্কুল বন্ধুরা বলো যারাই ছিল ওখানকার, নোবডি ওয়াজ দ্যাট ইন্টারেস্টেড ইন বেঙ্গলি ফিল্মস। মানে তখন দেখতাম হয়তো একটা ফেলুদা বেরোলো বছরে, হয়তো ওরমাটা দেখলাম, বা খুব একটা আইডিয়া ছিল না কি সিনেমা বেরোচ্ছে, একেবারেই জানতাম না খুব একটা। ভেরি এম্বারাসড টু সে দিস, বাট তখন ওটাই রেডি ছিল। তারপরে এই বং কানেকশন ওয়াজ এ হিউজ ট্রানজিশন ফর আই থিংক এভরিবডি। ইট ব্রট ইন এ ভেরি ডিফারেন্ট অডিয়েন্স অলসো। এবং আমার এক বন্ধু ছিল যে অঞ্জন দত্তর খুব ফ্যান ছিল, তো সে টুক মি যে ভাই চল ছোটা বেরিয়েছে, আই ওয়াজ নট ইন্টারেস্টেড এট অল। তো হি প্রমিস কি আমি টিকিটটা কেটে দিচ্ছি, আমি তোকে পপকর্ন খাওয়া করবে, আমি সেই লোভে গেছিলাম অ্যাকচুয়ালি দেখতে। তেমন দেখে গিয়ে আই ওয়াজ লাইক ভেরি শক যে এটা কিরকম সিনেমা। অ্যান্ড লাইক ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আই ফেল্ট কি বেঙ্গলি সিনেমা ক্যান বি কুল অলসো। দ্যাটস দ্য এক্সাক্ট টার্ম আই উড ইউজ। যেটা একটা খুব কুল সিনেমা ছিল আমার জন্য, বলতে খুব ভালো লাগছে, কিন্তু ওই সময় একটা হিউজ ইম্প্যাক্ট অন যেরকম বাংলাতেও হয়। দ্যাট চেঞ্জ মাই লাইফ ইন এ বিগ ওয়ে আই থিংক। আচ্ছা রাহুল দা, তোমার একটা স্টেটমেন্ট আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল এবং সঙ্গে সঙ্গে অবাকও লেগেছিল। মানে এটা কি করে একজন বলতে পারে যে আমি যদি সিনেমা না বানাই আমি তাহলে ভিক্ষা করবো? এটা তোমার কথা। তো এই কোটটার কারণ কি? আমার যেটা মনে হয় যে পরিচালকেরাই হয় এমন একজন ক্রু মেম্বার যে আজীবন সব থেকে বেশি স্ট্রাগল করে, সব কিছু সার্ভাইভ করে যেতে পারে,
এবং জুতোর সোলটার মতো হয় হচ্ছে পরিচালক, যে যতই বাধা বিপত্তি আসুক ওটা ফাটবে না, ওটা টিকে যাবে। তো তুমি এই কথাটা কেন বলছো? দেখো, এটা আমি কথাটা আবার ওই আগের আমার যে কথাটা বলছিলাম ওইখান থেকেই আসতে হবে, যে আজকের ডেটে এটা খুব দুঃখের, মানে এটা শেয়ার করাটা খুব একটা গর্বের নয়। একজন পরিচালক আমার পাশেই বসে রয়েছে, যে আমরা যারা পরিচালক আজকে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমরা যারা রিজিওনাল পরিচালক, আমরা যে টাকাটা পাই, আমরা যে শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা পাই, সেটা বিশাল কিছু একটা নয়। মানে হয়তো অনেকে পায়, আমি তো পাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ বাদে পরশু বা কাল বাদে পরশু যদি আমার ছবি না চলে, যদি আমি আর ছবি করার সুযোগ না পাই, সত্যি বিশ্বাস করার উপর আমি আর কিচ্ছু করতে জানি না। মানে আমি এতটা গুড ফর নাথিং একটা ছেলে, আমি কলেজেও পড়াশোনা করিনি, আমি ক্লাস 12 অব্দি পড়াশোনা করেছি। এবং ক্লাস 12 এর পর আমার নেক্সট মানে লোকে ফার্স্ট ইয়ারে ওঠে, আমি আমাদের ইন্দ্রপুরী স্টুডিওতে এসেছি। তো আমার কাছে আমার কলেজ ইন্দ্রপুরী স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিও, ND1, এটাই আমার কাছে আমার কলেজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ যদি আমাকে শুটিং আমি আর না করতে পারি, আমার যদি কোনোদিন এরকম অদ্ভুত ঘটনা ঘটে যে আমি আর শুটিং করতে পারছি না, বা আমার শুটিং করতে কেউ দিচ্ছে না, বা কিছু হবে আমার শুটিং আমি শুট করছি না, আমি সত্যি ভিক্ষে করবো, আমার আর কোনো অপশন নেই। আমি জানি না আর কি করা যেতে পারে। মানে আমার যদি কেউ প্রচুর টাকা দিয়ে বলে যে তুমি একটা ব্যবসা শুরু করো, তুমি কাল থেকে তুমি বালির ব্যবসা করো, বা কাল থেকে তুমি ঘড়ি বিক্রি করো, আমি সেটা মানে ঘেটে ফেলবো, আমি কিছু করতে পারবো না। সরি, আমি এতটাই ওয়ার্থলেস, আমি এতটাই হোপলেস টাইপের একটা মানুষ। আমি একমাত্র, আমি এরকম নয় যে আমি দুর্দান্ত সিনেমা বানাই, আমার সিনেমা দেখার পর মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আমি কাল্ট, আমার সিনেমা, সেরকম কিছু না। খুব ছাপোসা সিম্পল মিষ্টি ছবি বানাবার চেষ্টা করি নিজের মতন করে। আমি যে সিনেমাগুলোকে বিশ্বাস করি সেটা মাথায় রেখে, কিন্তু আমি এই সিনেমা বানানো বা কন্টেন্ট ক্রিয়েশন যেটাকে আমরা বলি, সেটা সিনেমা হোক, সিরিজ হোক, টেলিভিশন হোক, বা হোয়াট এভার, এখন 2 মিনিটের সিরিজও শুরু হচ্ছে, তো যা ইচ্ছে হোক না কেন, মানে এনিথিং উইচ ক্রিয়েটস, মানে দ্য ওয়ে আই ক্যান ক্রিয়েট কন্টেন্ট, এইটার বাইরে আমায় যদি কাল বাদে পরশু কেউ বলে দেয় যে আর কি করতে পারো, আমি ভিক্ষে চাইতে পারি লর্ডসের মধ্যে, আর কিচ্ছু করি না। আচ্ছা অভিরূপ দা, এই যে তুমি বললে অঞ্জন দত্তের বং কানেকশন তোমায় খুব ইন্সপায়ার করেছিল সেই সময়, তো একজন পরিচালক, ধরো কেউ রামগোপাল বর্মা বা অনুরাগ কাশ্যপের ছবি দেখলো, সেখান থেকে সে ইন্সপায়ার হলো, কিন্তু সে আজীবন হার্ডকোর মেইনস্ট্রিম ছবি বানালো, সেটা সে ভালো বানাচ্ছে, খুব ভালো বানাচ্ছে, কিন্তু তাকে ইন্সপায়ার করলো হয়তো একটা রামগোপাল বর্মা সত্যা বা অনুরাগ কাশ্যপের নো স্মোকিং। তোমাকে বলো যে আমাকে যে ইন্সপায়ার করবে, এটা কি প্রয়োজনীয় যে আমি সেরকম ধরনেরই কাজ করব, বা আমি যে ইন্সপায়ার হচ্ছি সেটা কি আমার কাজের মধ্যে প্রতিফলিত হবে? এই বিষয়টা কিরকম? ইন্সপিরেশন ক্যান কাম ইন ডিফারেন্ট ফর্মস না। ধরো আমি যখন যেরকম ব্যাডলি বাঙালি বা ধরো বং কানেকশন দেখে আমি বলছি যে আই ওয়াজ ইন্সপায়ার্ড টু মেক ফিল্মস, তুমি এরকম ছবি কখনো বানাও না, কোনোদিন বানায়নি হয়তো, কিন্তু এবার ওই ইন্সপিরেশন অথবা ডিরেক্ট কোনো একটা ধরনের সিনেমা খুব ভালো লেগেছে, আমি সেটা বানাতে চাইছি। কারণ আমার খুব পছন্দের ছবি হচ্ছে ওল্ড বয়। আচ্ছা, আমি ছবি বানাতে চাই, বানাতে পারিনি। মাই ফার্স্ট ফিল্ম হচ্ছে অ্যাটেম্পটেড দ্যাট, ওই হিপনোসিস অ্যাঙ্গেল গুলো ছিল, সিন দ্যাট ফিল্ম, ওটা চেষ্টা করেছিল কে সিক্রেট আই, হ্যাঁ, তো ওরকম একটা চেষ্টা কি হতে বানানো, একেবারে গল্প কোনো সম্পর্ক নেই গল্পটার সাথে, কিন্তু ইন্সপিরেশনটা ওই ফর্মে আছে। ওইটা খুব ইমপ্রেস করেছে আমাকে, মনে বানাতে চাইছি কিছু একটা, দ্যাটস ওয়ান ফরম্যাট অফ, কিন্তু সেটা ডিরেক্টলি না হয়েও ইনডিরেক্টলি হচ্ছে প্রসেসটা ফিল্ম মেকিং। কারণ সেই দিকতে ধর কিউ ইজ এ হিউজ ইন্সপিরেশন অন মি অলসো। কারণ কিউ যখন গান্ডু করছে ওই সময়টা, যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং, একটা 5D দিয়ে ছবি বানিয়ে দেওয়া যায়, যারা ইন্টারন্যাশনালি ভাইব্রেট করে এবং কমার্শিয়ালি ভাইব্রেট করে, জিনিসটা কোনো বিজনেস দিতে পারে, দ্যাট হেল্প মি এ লট। কারণ আমিও প্রথম ছবি করেছি, আমি সেম ক্যামেরা শুট করেছি, 5D তে করেছি, এবং দ্যাট হোল মুভমেন্ট, যেটা ইন্ডিপেন্ডেন্ট ছবি কলকাতায় বসে বানানো, সেটা এরকম লার্জ গ্লোবালি রিচ করতে পারে, দ্যাট গেভ পিপল লাইক মি এ লট অফ স্ট্রেংথ, যে বিয়ন্ড মেইন স্ট্রিম, বিয়ন্ড কমার্শিয়াল অ্যাসপেক্টস গিয়ে উইথ ইউর রিসোর্সেস ইউ ক্যান মেক এ ফিল্ম, যেটা আমরা বহু বছর করে এসেছি তারপর থেকে। তো সেদিক দিয়ে তো কিউ এর সাথে আমার সিনেমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ওর প্রসেসটাকে ফলো করে করেছি হয়তো। সেরকম ইন্সপিরেশন ক্যান কাম ইন ডিফারেন্ট ফর্মস। আচ্ছা, তোমার এই বিষয়ে কি অপিনিয়ন রাহুলদা? না, আমারও এক্স্যাক্টলি যেটা অভিরূপদা বলছিল, যে মানে দেখো, ইন্সপিরেশন তোমাকে যে কেউ যেরকম ভাবে ইচ্ছে করতে পারে, তুমি যে তার মতন সিনেমা বানাতে হবে তার কোনো মাথা দিবে। হ্যাঁ, মানে যেরকম অনেস্টলি এই যে তুমি নাম নিলে, সত্যিকারের আমার লাইফে অনুরাগ কাশ্যপ ইজ সামওয়ান যাকে প্রচন্ড অ্যাডমায়ার করি, আমার বিভৎস ভালো লাগে। আমরা এটা নিয়ে আগে অভিরূপদা আমার আড্ডাও হয়েছে। বাট আমার অঙ্গটা হচ্ছে যে আমি আজ পর্যন্ত ওরকম কোনো কাজ করিনি। আমার একমাত্র ছবি বিশ্বাস ইজ আ থ্রিলার, তাও মানে সেটা ছাড়া আমার বাদ বাকি যা কাজ সবাই দেখেছে সেগুলো সবকটাই প্রেমের ছবি, বিভিন্ন স্তরে, বিভিন্ন বয়সে, বিভিন্ন সময়ে প্রেমের ছবি। তো আমার কাছে ওইটা ইম্পর্টেন্ট নয় যে অনুরাগ কাশ্যপ যে ধরনের ছবি বানাচ্ছে আমি সেই ধরনের ছবি বানাতে চাই।
উনি যেভাবে সিনেমাকে বিশ্বাস করেন, ওনার আইডিওলজি, ওনার সিনেমার প্রতি ভালোবাসা বা ওনার ডিসিপ্লিন ফর সিনেমা বা ওনার প্যাশন ফর সিনেমা, সেটা আমাকে ইন্সপায়ার করে। আমি ওনাকে নকল করতে চাই না, আমি ওনার ফার্স্ট কপি হতে চাই না, যে অনুরাগ কাশ্যপ লাইট সেটা আমার পরিচয় নয়, আমি রাহুল মুখার্জি হতে চাই। বাট উনি কিভাবে আমাকে ইন্সপায়ার করেন, ওনার কি কি জিনিসপত্র বা ওনার কি কি ভাবনা চিন্তা বা ওনার কি কি ছোট ছোট নিটিগ্রিটি যেগুলো আমাকে অ্যাট্রাক্ট করে, দ্যাট ইজ মাই ইন্সপিরেশন। আমার কোথাও হ্যাঁ, ইন্সপিরেশন ক্যান বি ভেরি সিলি অলসো। তোমার একটা এক্সাম্পল দিতে পারি, ধরো আমি প্রথম কোশ্চেনটা আগেরবার করলে যে কি দেখে প্রথম মনে ছিল যে ছবি করতে চাও তুমি, দ্যাট ওয়াজ বেসিক্যালি করণ জোহর। কারণ করণ জোহর আমার একই দিনে বার্থডে, ঠিক আছে? আমার এটা খুব ফার ফেস্ট সিনেমা, তো ভাই আমি জীবনে করতেই পারবো না, এটা অন্য একটা অড স্বপ্ন, ইম্পসিবল ড্রিম। কিন্তু মনে হয় ভাই করণ জোহরের বার্থডে তো আমার একই দিনে, নিশ্চয়ই হয়তো আমি পারতে পারি। এটা অন্য ইন্সপিরেশন, আই লাভ করণ জোহর, বাট আই ডোন্ট মেক দ্যাট কাইন্ড অফ সিনেমা। কিন্তু এটা ইন্সপিরেশন বললে দিস ইজ আ ভেরি অড থিং, যেটা খুব সিলি আবার এই চিন্তাটা যে ভাই বার্থডে সেম হতে পারে, আমি তাহলে হয়তো অ্যাস্ট্রোলজি হতে পারবো, অ্যাস্ট্রোলজি ওয়াইজ আর সেটা হতে পারে, বাট দ্যাট ইজ অলসো ইন্সপিরেশন। আচ্ছা আচ্ছা, দুজনকে আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে, ধরো একটা ছবি এমন তুমি বানালে, এই ছবিটা খুব সাকসেসফুল হলো, শুধু কি সাকসেসটা ম্যাটার করে নাকি এমন একটা ছবি তুমি বানালে যে ছবিটা তোমার মন মতো হলো? আইডিয়াল ওয়ার্ল্ড ইজ এ মিক্স অফ বোথ। যে আমরা নিজে বানালাম মনের মতো, সেটা হিটও হলো, আইডিয়াল ওয়ার্ল্ডে যেটা সম্ভব। সেটা প্র্যাকটিক্যালি মানে সবসময় সম্ভব হয় না, কারণ এতগুলো ভেরিয়েবলস থাকে একটা ছবি বানাতে গিয়ে, অনেক কিছু পাল্টে, অনেক কিছু নিজের মন মতন হয় না। আলটিমেটলি হোয়াট ম্যাটার্স ইজ দ্য বক্স অফিস। যেটা মানে বক্স অফিস তো ইটস নট অ্যাবাউট দ্য মানি, ইটস অ্যাবাউট পিপল হ্যাভ টেকেন দেয়ার টাইম আউট, আর তারা টাকা পয়সা সময় ইনভেস্ট করে, দে হ্যাভ সিন ইউর ফিল্ম অর ইউর সিরিজ অর হোয়াট এভার, এন্ড দে হ্যাভ অ্যাপ্রিশিয়েটেড ইট। দ্যাটস এ বক্স অফিসটা বেসিক্যালি এটা ইট সিম্বলাইজেস দ্যাট সাকসেস, যে ভাই ওকে দেখেছে, টাইম বার করে এসে, তো সেটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা রাহুল দা? আমার এটার এগেইনস্ট, আমি এটা প্রচন্ড এগেইনস্ট। কারণ প্রথম আমার বক্তব্য যে সাকসেস বা সাকসেসফুল বলে কিছু হয় না। এই সাকসেস শব্দটার থেকে বড় মিথ্যেবাদী শব্দ আর পৃথিবীতে নেই। হ্যাঁ, এটা একটা পুরো একটা ফলস একটা বিষয়। কারণ সাকসেস কি, কোনটা আমার কাছে সাকসেস? আমার 20 কোটি টাকা বক্স অফিস হলো, ওটা যদি আমার কাছে সাকসেস হয়, তাহলে কোনো একটা আমারই দেশে কোনো একটা স্টেটে 100 কোটি টাকা হচ্ছে, সেটা কি সাকসেস নয়? সো সাকসেস বলে কিছু হয় না। একটা খুব সুন্দর কথা, মানে খুব মজার কথা আমার একজন বিখ্যাত সুপারস্টার বলেছিল, তার নাম নিতে চাই না। তো সে আমায় বলেছিল, ভাই একটা ফ্রাইডে তোকে স্টার বানাবে আর পরের ফ্রাইডে তোকে বেকার করে দেবে। সো সাকসেস এইটাই। আমি যদি আমার সিনেমা যদি ওয়ার্ক করে, লোকে সেটাকে সাকসেস বলে, বাট সাকসেস বলে কিছু হয় না। সিনেমা আমার কাছে এমন একটা জিনিস যেটা বানাবার পর আমি সবচাইতে বেশি খুশি হয়েছি। আমি বুক ফুলিয়ে বলতে পারি, আমি আনন্দ করে বলতে পারি, আমি রাত্রিবেলা শুয়ে সুন্দর করে ঘুমিয়ে ভাবতে পারি যে সিনেমাটা আমার। আমি আনন্দ করে বলতে পারি যে অবশেষে ভালোবেসে চলে যাব গানটা আমার। যতদিন এই গানটা ইতিহাসে থাকবে, রাহুল মুখার্জির নাম জড়িয়ে থাকবে। বা ধরে নিতে পারি কিশমিশ বা দিলখুশ বা হোয়াট এভার, যা আমি কাজ করেছি বা অবিরুদ্ধ যা কাজ করেছে, যবে আজ থেকে 100 বছর পরেও যদি কেউ ভুলবশত কিশমিশ শব্দটা গুগলে টাইপ করে ফেলে, আমি বানিয়েছি। সো এটা কিন্তু তুমি সাকসেস বলো, হয়তো এটাই সাকসেস, বাট সাকসেস বলে না কিছু হয় না। সবচেয়ে বড় আনন্দটা হচ্ছে যে তুমি আনন্দ পাচ্ছ কিনা। তুমি যদি আনন্দ পেয়ে যাও, আমার মনে হয় ওটাই আমার কাছে সবচেয়ে বড় সাকসেস, বা ওটাই সবচেয়ে বড় পাওনা পরিচালক হিসেবে। এবার তুমি বলবে যে হ্যাঁ, বাট যে প্রযোজক তোমার পেছনে টাকা লাগালো, তার কাছে তো সাকসেস ইকুয়াল টু বক্স অফিস, তাহলে সেটা কি হলো? এবার দেখো, এটা এমন একটা ব্যবসা, এমন একটা ইন্ডাস্ট্রি, যেটা কোনটা হিট করবে কোনটা ফ্লপ করবে কেউ জানে না। এরকম অনেক ছবি আছে যে ছবিগুলো মানে 15 মিনিটের পর 16 মিনিট দেখা যায় না, প্রচন্ড হিট করেছে। আবার এরকম অনেক ছবি আছে যেটা 400 বার দেখতে ইচ্ছে করে, সেটা হয়তো 2 টাকাও ফেরত আসবে। তো তুমি তাহলে কোনটাকে সাকসেসফুল বলবে? সো সিনেমা না, মানে আমি সবসময় বলি যে সিনেমা এমন একটা জিনিস যেটার কোনো সাকসেস বা আনসাকসেসফুল বা হিট বা ফ্লপ হয় না। সিনেমা হয়। বাজেট অনেক সময় ফ্লপ করে, বাজেট অনেক সময় হিট করে। যে তুমি এই ছবিটা 10 টাকায় বানাতে পারতে, তুমি সেটা ভুলবশত 100 টাকায় বানিয়েছো, তাই তুমি সাকসেসফুল নও। বাট এই ছবিটা যদি তুমি 9 টাকায় বানাতে, ওটা 10 টাকাই ওটার কপালে আছে, তাহলে 10 টাকা হতো, এটাই তোমার সাকসেসফুল হয়ে যেত। তো সেইখানে সিনেমা একজন পরিচালক বানায়, এটা আমরা ভুলে যাচ্ছি, আমাদের ইন্ডাস্ট্রি ভুলে যাচ্ছে। এখন অনেক টার্মস এসে গেছে যারা আসলে সিনেমা বানাচ্ছে, স্টুডিও হাবি জাবি অমুক তুসুক, বাট সেগুলোতে ঢুকতে চাই না। কিন্তু সিনেমা প্রাথমিকভাবে পরিচালকদের হয়, সিনেমা ফিল্ম মেকাররা বানায়। তো তারা যদি খুশি হয়, তাহলেই সিনেমা সাকসেসফুল। আচ্ছা আচ্ছা, আমি এখানে দুজনকে একটা জিনিস জিজ্ঞাসা করছি। তোমাদের দুজনের সাথে দুটো ইনসিডেন্ট হয়েছে রিসেন্ট দগদগে। তুই আমাকে একটা কথা বলো, তোমার একটা ছবি আসার কথা ছিল একটা বড় প্রোডাকশন হাউসের সাথে, একটা রোমান্টিক ছবি,
তো সেই ছবিটা আমরা যা শুনলাম ছবিটা আটকে রয়েছে, কন্ট্রোভার্সি। তো সেই ছবিটার এখন পরিস্থিতি কি? এটা দেখো একটা প্রোডাকশন হাউস থেকেই বলতে পারবে, তো দেখা যাক এবার কি হয় সেটা। আই থিঙ্ক ইট শুড কাম আউট when the time is right, এটুকুই বলতে পারি আমি। মানে তুমি এতটুকুই জানো অভিরূপ দা? আমি এটুকুই জানি অ্যাকচুয়ালি, আমি এটুকুই জানি, এবং এটা ইটস বেস্ট কি প্রোডাকশন হাউস থেকেই বলুক। তুমি বলবে না এই বিষয়ে? আমি জানি না, সত্যি জানি না। আমি এটা সম্বন্ধে যা ঘটনা ঘটেছে, যাই হয়েছে, যেটা আমি পেপারে পড়েছি, অ্যাকচুয়ালি আমি তখন শহরে ছিলাম না, পরে ভেরি লং। বিষয়টা হয়েছিল কি, সমস্যাটা কি হয়েছিল? আই হ্যাভ নো আইডিয়া প্র্যাকটিক্যালি, মানে কিছু বলা এখানে আমার পক্ষে সম্ভব নয়, জানি না কিছু কি হয়েছিল। হোপফুলি দ্য ফিল্ম উইল কাম আউট ওয়ান ডে। অনেক কষ্ট করে বানানো, প্রায় 3 বছর সময় দিয়েছি আমি ওই ছবিটার পেছনে, অন্য কোনো কাজ না করে 3 বছর দিয়েছি। তো আই থিঙ্ক দ্য ফিল্ম টার্নড আউট ভেরি ওয়েল হচ্ছে, এটা বলতে পারি আমি। ছবিটা যখন বেরোবে আমার দর্শকের খুব ভালো লাগা উচিত, ছবিটা যেরকম করে বানানো হয়েছে ছবিটা। আই জাস্ট রিয়েলি হোপ কি ইট কামস আউট ওয়ান ডে, ওইটুকুই বলার আমার। আচ্ছা রাহুল দা, তোমার একটা ছবির কাজ শুরু হলো, এটা নিয়ে আমরা আলাদা করে বহু কথাও শুনেছি, আমরা মাঝে মাঝে দেখে এটা নিয়ে প্রচুর হেডলাইন্সও হতো। তোমার একটা ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল, তারপর ছবিটা নিয়ে কাজে সমস্যা দেখা দিল, বহু লোক এটার এগেইনস্টে গেল, বহু লোক তোমার পাশে দাঁড়ালো। তো বিষয়টা হলো কি, ছবিটা তো আলটিমেটলি ফ্লোরে গেল না, ছবিটার কাজ হয়ে গেল না, কি হলো এবং ছবিটা এখন বর্তমান কি কন্ডিশনে আছে? দেখো, এই ছবিটার প্রবলেমটা খুব সিম্পল। সেই সিম্পল প্রবলেমটা হচ্ছে যে আমরা একটা ছবি প্ল্যান করেছিলাম যেটা দুর্গাপুজো 2024 সালে আসার কথা ছিল। তো ফাইনালি আমরা 2 দিন সিনেমাটা শুট করেছিলাম। খুব চমৎকার একটা ছবি, মালাইলি ছবি, যেটার রিমেক বানাচ্ছিলাম আমি। রিমেক বলাটাও ভুল হবে, চেঞ্জও করছিল, অনেকেও চেঞ্জও করেছিলাম। তো এবার প্রবলেমটা হচ্ছে সেই ছবিটার যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা একটু কঠিন, এবং আমি এত সুন্দর একটা চ্যাট শোতে সেইটা নিয়ে আলোচনা করে করতে চাইছি না, কিন্তু আমরা সবাই জানি আগস্ট সেপ্টেম্বর মাসে আমাদের শহরে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে, যেটা মানে আমি নিজে, বাবা আমার মেয়ে আছে, যেটা খুব কষ্ট দেয়। সেই সাবজেক্টটার সাথে আমার সাবজেক্টটার একটু মিল ছিল, তো যার ফলে আমার যে প্রযোজক সংস্থা আছে, আমি এবং আমার যে 2জন অভিনেতা ছিলেন, তারা অনেক সিনিয়র, একজন তো সাংঘাতিকভাবে সিনিয়র, মিস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদা, অনির্বাণও ছিলেন। আমরা প্রত্যেকে একসাথে সবাই সেম পেজে বা প্লেটে এসে ডিসাইড করলাম যে এই ছবিটা এই মুহূর্তে করাটা উচিত নয়। এটাকে না মানে স্বাভাবিকভাবে না ওইরকম হয়ে যাবে যে আমরা বিষয়টাকে এনক্যাশ করছি, সেটা না করাটা উচিত নয়। মানে সেটা কোনো ফিল্ম মেকার বা কোনো প্রযোজক সংস্থা বা কোনো অভিনেতার এইভাবে এটাকে দেখাটা উচিত নয়। তো আমরা ছবিটাকে এই মুহূর্তে তখন আমরা ডিসাইড করি যে ছবিটা করবো না, আগে ঝামেলাগুলো মিটুক, ইজিয়ার আউট হোক, সবকিছু কেটে যাক, ভবিষ্যতে স্ক্রিপ্টটা খুব ভালো, ভবিষ্যতে যবে প্রযোজক সংস্থা চাইবে এটাকে আবার রিস্টার্ট করতে, আমি তো এক পায়ে রাজি। বুম্বাদা আছেন, অনির্বাণদা আছেন। তবে আমরা আরেকটা ঘটনা শুনেছিলাম যে যেহেতু ছবিতে দুজনই মেবি কপের ক্যারেক্টার, সে কারণে এই প্রোডাকশন হাউসের আরেকটা ছবি আছে যেখানে এই দুজন। না, এটা একদম ভুল, এটা মানে প্রচন্ড ভুল তথ্য। কারণ এই ভুলটা কোথায়, অনির্বাণ আমার ছবিতে কপের ভূমিকায়, অনির্বাণ আমাদের ছবিতে একেবারেই কপ ছিল না। আচ্ছা, অনির্বাণদার চরিত্রটা একজন লয়ারের ছিল, একজন প্রফেসরের ছিল। মানে তোমরা সবাই চাইলে সিনেমাটা দেখতে পারো, হ্যাঁ, গারুড়ান। তো ওখানে একটা লয়ারের ভূমিকায় অনির্বাণদা ছিলেন, এবং বুম্বাদা বরং পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার বলা যেতে পারে। প্রথমে পুলিশ ছিল, তারপর পরবর্তী গল্পে রিটায়ার করে। তো এটার সাথে যেই ছবিটা তোমরা বলছো, মানে যেটা সৃজিতদার যে কপ ইউনিভার্স, তার সাথে এটা কোনো সম্পর্ক নেই। এবং আমার মানে সৃজিতদা প্রচন্ড পছন্দের পরিচালক, এবং 22শে শ্রাবণ থেকে শুরু করে, ছোটবেলায় 22শে শ্রাবণ দেখেছি, সেইখান থেকে আজ দশম অবতার অব্দি যে সৃজিতদার কঠিন জার্নি এবং অপূর্ব সিনেমা যেগুলো বানিয়ে গেছে, সেইটার সাথে এটার জাস্ট কোনো কম্প্যারিজনও হয় না। মানে আমার অকাদও নেই সেটা কম্প্যারিজন করার, এবং মানে সেটার সাথে এটা কোনো সম্পর্কই নেই। মানে এটা একদম মিথ্যে তথ্য। আচ্ছা রাহুল, একটা বিষয় বলো, এই বিষয়টা এখন উঠে আসলো যে এই গিল্ডের সাথে যে বিষয়টা সমস্যা হলো, সেটা এরকম ভাবে সেটা ইলংগেট হলো, এটা নিয়ে এত কথা উঠলো, এই বিষয়টা কি? এবং আমরা একটা টার্ম তো খুব শুনলাম, অনেকে জানে, আমার মনে হয় যারা সিনেমার সাথে যুক্ত তারা জানে, কিন্তু যারা সাধারণ দর্শক তারা বুঝতে পারতো না। তারা রোজই হেডলাইনে খবরটা দেখতো, কিন্তু তাদের বোধগম্য হতো না। এই যে গুপি কাজ না গুপি কাজ নয়, বহু পরিচালক অভিনেতারা বলছে এই টার্মটা দেবেন না, এটা খুব সিনেমাকে ছোট করে, এই বিষয়টা যদি আমাদের একটু এক্সপ্লেন করো। দেখো, এটা কিছুই না, আমার যেটা মনে হয় এটা সহজে 2 লাইনে পুরো আলোচনাটা শেষ করা যায়। সেটা হচ্ছে আমাদের একটা বড় সংসার, এবার একটা সংসার চালাতে গেলে একটা রুল বুক তৈরি করতে হয়। এটা আমি, তুমি, অভিরূপদা, কেউ আমরা আলাদা নই, আমরা সবাই একটা সংসার, একটা পরিবার, এবং এই রুল বুকটাতে কিছু মানুষের
কিছু আপত্তি ছিল, কিছু মানুষের মনে হয়েছে যেটা ঠিক। এবার যেরকম হাতের 5টা আঙুল সমান না, সব মানুষ সমান নয়, কেউ কোনোটাতে অভিমান করেছে, কেউ কোনোটাতে রাগ করেছে, কারোর কিছু ভুল হয়েছে, কেউ কিছু বুঝতে ভুল করেছে। এটা বৃহত্তর পরিবারের একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এটা অনেক বড় গুরুজনেরা আছে, তারা এটার দায়িত্ব নিয়েছে এবং এটা খুব সুন্দর করে এটা সলভ হবে আমার বিশ্বাস। এবং আমরা তো খুব ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, এখানে সবাইকে প্রয়োজন। আমরা খুব সুন্দর করে আবার সিনেমা করতে পারবো, এটা আমার বিশ্বাস। এবং যে ভুল বোঝাবুঝি বা যে ভুল হয়েছে, যার দ্বারা যা ভুল হয়েছে, আমার দ্বারাও যদি কিছু ভুল হয়ে থাকে, আমি শিওর আমারও কিছু মিস্টেক, আমি বলবো না, মানে রাদার বলবো আমার কিছু ভুল বোঝাবুঝি হয়েছে বা আমি কিছু ভুল জিনিস করে ফেলেছি, সেগুলো আস্তে 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 সময়ের সাথে সাথে সলভ হবে। এবং যারা গুরুজনেরা রয়েছে, যারা আমাদের ইন্ডাস্ট্রির বলা যেতে পারে মানে সিনিয়র মোস্ট টেকনিশিয়ানস বা সিনিয়র মোস্ট অ্যাক্টার্স বা অভিভাবক রয়েছে, তারা এটাকে দায়িত্ব নিয়ে এটাকে সলভ করে ফেলবে। তো তাই এই মানে যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা একটা বৃহত্তর পরিবারে আমাদের তো মানে আমার বিশ্বাস আমাদের ফ্যামিলিতেও ঝগড়া হয়। দেখো ঘুম থেকে উঠে মা বলছে এই বাজার করতে যায়, এটা সমস্যা হচ্ছে, বাবা বলছে আমার কাছে টাকা নেই, আমি কোথায় বাজার করবো, ছেলে বলছে এই তুই পড়াশোনা করো। এইরকমই একটা ভুল বোঝাবুঝি হয়েছে। and I'm sure it will solve very soon and everything will be fantastic. আমার মনে হয় দর্শক এই কথাটা শুনে বললো আবার কিছু বুঝলাম না। না, আমার মনে হয় দর্শকের সিনেমাটা বোঝা উচিত, রাদার আমাদের ইন্টারনাল ঝামেলাগুলো। সো আমার মনে হয় যে দর্শক TV9, স্টার, কি এবিপি আনন্দ, যা নিউজ চ্যানেল আছে সেইগুলো থেকে একটু সরে এসে ইন্দিরা, বিজলি, প্রিয়া, নবীনা এটাতে বেশি কনসেন্ট্রেট করুক, তাহলে আমাদেরও সুবিধা হয়। আচ্ছা অভিরূপ দা, একটা কথা আমরা কিছুদিন আগে শুনছিলাম, তুমি যখন হিন্দিতে তোমার সিরিজটা আসলো, যে অভিরূপ দা বাংলা ছেড়ে চলে গেছে, অভিরূপ দা হিন্দিতেই কাজ করবে, তার কাজ হিন্দিতেই আসবে। তো এটা কি সত্যি? তুমি কি আস্তে আস্তে হিন্দিতে শিফট হচ্ছ? এটা একটা প্রশ্ন। এবং যেটা বাউন্সার সেটা হচ্ছে যে এই যে বাংলার এখানে কাজ করতে গেলে 12 দিন 13 দিন অনেক সমস্যা, রাহুল দাও বললো, তুমিও সেটা বললে। হিন্দির ক্ষেত্রে কি অনেক বেশি সুবিধা? সেখানে কি অনেক রিল্যাক্সে কাজ করা যায়, যে ঠিক আছে 12 দিনের 112 দিন হোক, অসুবিধা নেই? এই দুটো বিষয় একটু বলো। না দেখো, আমি তো হিন্দিতে একটাই কাজ করেছি, সেটা একদম মানে হইচই ফরম্যাটেই করেছি। আচ্ছা, বাংলা ফরম্যাটেই করেছি বলতে পারো, কারণ সেখানেও আমরা ধরো 2 দিনে একটা এপিসোড শুট করেছি। আচ্ছা, মানে এটা 20 এপিসোডের সিরিজ ছিল, আমরা 40 দিনে শুট করেছি। আচ্ছা, একদম আই ফেল্ট অ্যাট হোম। একবার মনে হয়নি যে হিন্দি কাজ করছি। সেটা আমি ঠিক বলার জন্য রাইট পার্সন নই এই কম্পারিজনটা করার জন্য। আর বাকি হিন্দিতে একটা কাজই করেছি, মানে বাকি আমি জানি না যে নেক্সট আমি কি করছি এক্স্যাক্টলি। তোরম না যে আমি একদম শিফট করে যাচ্ছি বা একদম বাংলায় কাজ করছি না, একেবারেই নয়। হয়তো ফিরে আসার পর বাংলা কাজও করেছি অলরেডি, মানে আফটার আই ফিনিশ দ্য সানিয়ার। একেবারেই ওরকম কোনো প্ল্যান নেই যে আমি পার্মানেন্টলি কিছু অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করতে চলে যাচ্ছি। অবশ্যই নিজের ভাষায় কাজ করতে চাই। কামিং টু যেটা বললে যে ওই 12 দিনে শুট করার যে অসুবিধা বা যাই অসুবিধাগুলো বলছে, আমি মনে করি যে রিস্ট্রেন্টটা এই 12 দিনে শুট করা অলরেডি তো বাজেটের রিস্ট্রেন্টটা, তো সেটা কিন্তু আমার মনে হয় যে সেটা অনেক ফ্রিডমও দেয়। তোমার ছবির যতটা কম বাজেট থাকবে তো তোমার ব্যাগেজ কম থাকবে, ইন্টারফারেন্স কম থাকবে ফ্রম স্টুডিও অর এনি প্রডিউসার, তাই বলো। ইউ ক্যান ডু এ লট অফ ক্রিয়েটিভ ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ক ইফ ইউর বাজেট ইজ লো। আমি যে কাজগুলো ডে 1 থেকে করতে পেরেছি, ধরো সেটা রহস্যমঞ্চ সিরিজ বলো, একটা ব্যাদ বলো, সেগুলো কিন্তু অনেক স্টুডিওর বা মেইনস্ট্রিম প্রোডাকশনের রিজেক্টেড কাজ, সেগুলো ওইভাবে হয়নি, প্রপার বাজেট আমি পাইনি। তাও আমি যে ফ্রিডমটা পেয়েছি বাই ডুইং দেম ইন এ স্মলার বাজেট স্পেস, ওরা কিন্তু সেগুলোই খুব ভালো প্ল্যাটফর্মে হয়তো বিক্রি হয়েছে এবং প্রচন্ড ভালো রেসপন্স করেছে এবং প্রচন্ড ভালো বিজনেস দিয়েছে। এখন ছড়ি দিচ্ছি আমি। আমার এই ধরো কম বাজেটের শো গুলো কিন্তু আলটিমেটলি যে বিজনেসটা দিয়েছে সেটা ইজ বিগার দ্যান এ লট অফ বিগ টিকিট শো। তো আলটিমেটলি সেটা কিন্তু আমাকে এম্পাওয়ার করেছে। এই যে লো বাজেটটা আমি কিন্তু কোনোদিনও সেই জন্য রেস্টুরেন্ট মনে করি না ফ্রম মাই এন্ড, কারণ আমাকে অ্যাটলিস্ট লো বাজেট মানে আমি জানি যে আমার ব্যাগেজ কম থাকবে। মোমেন্টের বাজেট ইজ হায়ার, অনেক ফ্যাক্টরস চলে আসে, ভেরিয়েবলস, অনেক ডিসিশন নিতে পারবেন, অনেক ক্রিয়েটিভ ফ্রিডম থাকবে না। কিন্তু দ্য মোমেন্ট ইউর বাজেট ইজ ইন এ সেফার স্পেস, ধরে নাও ইউ ক্যান হ্যাভ এ লট অফ লিবার্টি টু ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট। আমি যে ধরনের গল্প বলতে চেয়েছি একটা সময় বা করে এসেছি অনেকদিন ধরে, সেটার জন্য অ্যাকচুয়ালি আমাকে ওটা কিন্তু এম্পাওয়ারই করেছে। আমার কোনো কমপ্লেন নেই অ্যাবাউট দ্য লো বাজেট অর দ্য লেসার নাম্বার অফ ডেজ অফ। আচ্ছা অভিরূপ, একটা বিষয় হচ্ছে তোমার কিছু শোজ সেগুলো এতটাই পপুলার হয়েছে, তুমি যেরকম বললে যে ওগুলো প্রচুর প্রমোশনের সাথে বোধহয় আমরা দেখিনি, কিন্তু কাজগুলো যখন এসেছে আমরা মজা পেয়েছি, ভালো লেগেছে। রহস্য রোমাঞ্চ তার মধ্যে সব থেকে বেশি পপুলার। তো এর পরবর্তী সিজন মানে যেটা হয়ে থাকে জেনারেলি, যে একটা শো খুব সাকসেসফুল হলো, তার সিজন 2, সিজন 3, সিজন 4 আসতে থাকে। বাংলার ক্ষেত্রে কি হয়, আমরা না কোনো সিরিজের এই পার্টিকুলার একটা ডিমান্ড রাখি না যে এটার আমাদের সিজন 2 চাই, কিন্তু এমন কয়েকটা শো আছে যেগুলোর ক্ষেত্রে আমরা চাই যে সিজন 2 আসুক, সিজন 3 আসুক, আসতে থাকুক, সেগুলো আসে না।
রহস্য রোমাঞ্চ তার মধ্যে অন্যতম। তো তোমার মানে কেন এটা হয়, কেন যে এটার পরবর্তী সিজনে কাজ হলো না? এটা রহস্য রোমাঞ্চ সিরিজ নিয়ে আমি বলতে পারি ওটার একটা কাল্ট ফলোইং আছে এবং প্রচন্ড ভালোবাসা মানুষ দিয়েছেন সিরিজটাকে। এখন আমি কোনো কাজ করলে বা কোনো কিছু শেয়ার করলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটা দুটো কমেন্ট আসে, সিজন 4 কবে দেখবেন, ওটা চলে আসে। এবার এটার প্রবলেমটা হচ্ছে যে সময় রহস্য রোমাঞ্চ 4 হওয়ার কথা ছিল, ওই সময় একটা পলিটিক্যাল শিফট হয়ে যায়, মানে পুরো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে বলতে পারো। অনেক মানুষ যারা খুব ক্লোজলি লিঙ্কড উইথ দ্য সিরিজ, তারা বিভিন্ন রকম পলিটিক্যাল ক্যাম্পে চলে যান এবং দ্য হোল কাস্ট গট স্প্রেড আউট ইন আ ডিফারেন্ট ওয়ে। তো যে সময় ওটা হওয়ার প্ল্যান ছিল, দ্য অরিজিনাল প্ল্যান ওয়াজ টু শুট ইট ইন 2021 সালের জানুয়ারি, এরকম একটা প্ল্যানও ছিল আমাদের করার। তো সেটা ওই সময় ইম্পসিবল হয়ে যায় শুট করা, গেটিং দ্যাট কাস্ট টুগেদার বিকেম ইম্পসিবল টাস্ক। তারপর অনেক সময় চলে যায় এবং আস্তে আস্তে এই মুহূর্তে বাংলা ওটিটির যে দর্শক, মানে যে তাদের যারা টিজিটা যে আসে, তাদের যে প্রেফারেন্স সেটা পুরো পাল্টে যায়। তো এর অনেকগুলো ফ্যাক্টর কেম ইনটু প্লে। দেখতে দেখতে কখন 4-5 বছর হয়ে যায় আমরা নিজেরাও খেয়াল করতে পারি। এখন এবার অবভিয়াসলি দেয়ার ইজ এ কনসিস্টেন্ট ডিমান্ড ফর রহস্য রোমাঞ্চ, এন্ড লাইক আই ডোন্ট নো, আই উড লাভ টু মেক ইট, কিন্তু কখন সেটা কি হবে আই এম নট শিওর। হলো তো ডেফিনেটলি খুব ভালো। আমি আশা রাখি তাড়াতাড়ি আমরা সিজন 4 দেখতে পাবো। ফর ব্যাড যদি বলো, ব্যাড ইজ নট বেসড অন মাই ওন স্টোরিজ, ইটস অ্যাডাপ্টেড ফ্রম এ নভেল। এবার সেই ওটার সিজন 2 করতে গেলে একটা গল্প হতে হবে যেটা ওই লেভেলের হবে। বিকজ ব্যাড অলসো বিকাম মাই মোস্ট ক্রিটিক্যালি অ্যাক্লেমড ওয়ার্ক, এন্ড ইট অলসো বিকাম এ হিউজ কাল্ট ফলোইং হয়ে গেছিল। তো সেটা আমাকে অ্যাজ এ মেকার আই ওয়ান্ট টু এনশিওর কি গল্পটা সেকেন্ড সিজন একটা হলে ইট শুড লিভ আপ টু দ্যাট এক্সপেকটেশন। সেটা এখন অব্দি ফ্রম মাই এন্ড সেটা হয়নি, যেহেতু আমি নিজে লিখতেও পারছি না, আই হ্যাভ টু ডিপেন্ড অন এ বুক টু কাম আউট, যেটা পড়ে হ্যাভ টু বি দ্যাট এক্সাইটেড। সেটা আনফর্চুনেটলি হয়ে ওঠেনি ফ্রম মাই এন্ড, অন্য কেউ করতেই পারেন সেটা নিয়ে। তো সেই জন্য এই কারণগুলোতে হয়নি। প্লাস অন্য অনেক ফ্যাক্টরও থাকে, অন্য কাজে ঢুকে গেছিলাম আমি, যেমন যেটা বললাম একটু আগে যে আমাদের 3 বছর কোনো অন্য কাজই করিনি, ফোকাস অন অনলি ওয়ান ফিল্ম। সেটা একটা অনেক ওই লাস্ট 4-5 ইয়ার্সটা ফার্স্ট টাইম কেটে গেছে, সেটা অনেক কিছু হয়তো হয়নি সেকেন্ড সিজন এন্ড এভরিথিং। আচ্ছা রাহুল দা, তোমার সাথে দেবদার যে কাজটা কিশমিশ, যেটা এরকম ভাবে একটা পপুলারিটি এনে দেয়, যেই ছবিটা যখন বক্স অফিসে আসে রিলিফ দেয়, একটা অডিয়েন্স দেখতে যায় এরকম ভাবে। এবং আমাদের এখানে রোমান্টিক জনরায় না খুব ছবি হয় না, কিশমিশ যখন আসে একটা বুস্ট আপ হয় যে আমাদের এখানে রোমান্টিক ছবি হচ্ছে, এরকম দুটো টাইম লাইন দেখিয়ে। তো আমাকে একটা জিনিস বলো যে দেবদার হাউসে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন, এবং একজন প্রডিউসার হিসেবে সে কেমন, এবং একজন অ্যাক্টর হিসেবে সে কেমন। এটা আমি তার একবার ইন্টারভিউ করেছিলাম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তার কাছে কোনটা আগে, যে ডিরেক্টর সত্তা, এই প্রডিউসার সত্তা, না অ্যাক্টর সত্তা। এই যারা তার সাথে কাজ করে, একবার তুমি যেমন তার হাউসে কাজ করেছো, তাদের কি কোনো ব্যাগেজ থাকে যে তোমাকে আমার সাথেই কাজ করতে হবে, বা তোমাকে আমার এই ক্রাইটেরিয়া গুলো ফলো করতে হবে, এই জিনিসপত্রগুলো কি থাকে? তখন সে যে উত্তরটা দিয়েছিল আমি পরে বলছি, তার আগে তুমি তোমার পারসেপশনটা বলো। দেখো, প্রথমেই বলবো যে এই এমন একটা মানুষের তুমি নাম নিলে দেবদা না থাকলে বোধহয় আমি পরিচালক হওয়াই হতো না, বা হয়তো হতে পারতাম, পরে কখনো হতে পারতাম। মানে সুযোগ তো সেই মানুষটাই প্রথম আমায় দিয়েছে। এবং আমি সত্যি বলছি, মানে দেবদা ইজ ফ্যামিলি ফর মি। লোকটা না একটা ছাতার মতন, আমি আগেও আমার ইন্টারভিউতে বলেছি, যারা ছাতার মতন, মানে পুরোটা প্রোটেক্ট করে তোমাকে আগলে যদি কেউ রাখতে পারে, সেটা দেবদা। এবং দেবদার ভেতরে না ওই সবচেয়ে বড় মজার যেটা জিনিস, দেবদার মতন সুইট হার্ট এক্সিস্ট করে না আমার মনে হয়। মানুষটা এত সফট, মানুষটা এত ভালো, এতটা প্রোটেক্টিভ। তো সেই জায়গায় আমি তো সবসময় বলি যে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স আমার নিজের বাড়ি। হ্যাঁ, মানে ওখানে সায়ন্তন থেকে রুদ্র থেকে যারা যারা রয়েছে, ওখানে যারা কাজ করে, তারা পুরোটাই ক্লাব ঘরের মতন, পুরোটা একটা পরিবারের মতন। হ্যাঁ, মানে ওখানে গেলে এমনি তোমার মন ভালো হয়ে যাবে। সো ওদের ওই কর্পোরেট স্ট্রাকচার্স গুলো এখনো আসেনি, বা এখনো স্টুডিও হয়ে ওঠেনি। ওরা না পুরোটা একটা পরিবারের মতন, একটা ফ্যামিলির মতন। তাই মানে দেবদার হাউসে কাজ করাটা ইটস আ ব্লিস, ডিলাইটফুল, অপূর্ব। অ্যান্ড অন দ্য সেম টাইম প্রথমে বলি, দেবদা অ্যাজ প্রডিউসার হি ইজ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, মানে ভিশন, এই যে শব্দটা, হ্যাঁ, এই ভিশনটা লোকটা জানে। এবং অনেক সময় হয়তো স্ক্রিপ্টে আমরা যেহেতু ভয় পাই যে এটা পারবো তো অ্যাচিভ করতে, এটা করতে পারবো। তো আমি রিকুইজিশনে, আমি এটা জাস্ট ছোট্ট গল্প বলি, যে আমি এটা কলেজের সিকোয়েন্সে রিকুইজিশন দিয়েছিলাম যে 60টা জুনিয়র আর্টিস্ট, কলেজের ছাত্রছাত্রী যারা টার্সিয়ারি অ্যাক্টরস, জুনিয়র আর্টিস্ট লাগে। দেবদা হট করে ফোন করে বললো, কেন 60 জন চেয়েছিস? আমি এই রে, এবার বলবে 30 জন কর, যেটা 100 কর, নাহলে বিচ্ছিরি দেখতে লাগবে। টাকা নিয়ে কেন চাপ নিচ্ছিস? তুই মন দিয়ে সিনেমা বানা, প্রথম ছবি। এইটা কজন বলে? তো সেই জায়গায় হি ইজ ভেরি সাপোর্টিভ, হি ইজ ফ্যান্টাস্টিক। যা চেয়েছি, যেটা আমি পাগলামি করেছি, এটাই করে দাও, ওটাই করে দাও, ওই অ্যাক্টরকে চাই, এইকে চাই, তাকে চাই, একটা জাস্ট আ ফোন কল। মানে যখন আমরা অবশেষে গানটা তৈরি করি, আমি বলছিলাম দেবদা এটা একটু অন্যায় আবদার হচ্ছে, এটা অরিজিৎ সিং হতে পারে? না, দেখছি, হয়ে গেল। সো এই শান্তিগুলো অ্যাজ প্রডিউসার দেবদা ইজ ফ্যান্টাস্টিক।
আর অভিনেতা হিসেবে দেখো, দেবদা প্রচন্ড দারুণ অপূর্ব অভিনেতা নয়, আমি একবারও বলবো না, ঢপটা মারবো না যে কি ভালো অভিনেতা নয়, কিন্তু দেবদার একটা গুণ আছে, সেটা হচ্ছে দেবদার মতন হার্ড ওয়ার্ক, দেবদার মতন প্যাশনেট অ্যাক্টর আমি খুব কম পেয়েছি। আমাকে ডে ওয়ানে বলেছিল যদি কিশমিশ হিট করে দেবদা হিট, যদি ফ্লপ করে রাহুল ফ্লপ। তুই যা পারিস, তুই দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, তুই যা পারিস আমাকে দিয়ে করা, যা সাজাবি, যেরকম ভাবে করবি, যেভাবে করবি, আমি তোর সাথে আছি। 14 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা ডাজেন্ট ম্যাটার, তুই যতবার বলবি ততবার করবো। আর দেবদার ওই গুণটা আছে, প্রত্যেকটা শটের পরে গিয়ে ভাই হচ্ছে তো, ঠিক করে বল, কিন্তু ভাই বলে দে, কিন্তু মানে সে সারেন্ডার করে দেয় পুরো একদম। আর সাংঘাতিক, মানে ডাবিং এ দেখার মতন 6 দিন 7 দিন ধরে ধরে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ফ্রেজেস যেরকম ভাবে ও নিজেকে গ্রুম করছে, আর লোকটা রোজ ইমপ্রুভ করছে। হি ইজ সাচ আ হার্ড ওয়ার্কিং গাই। মানে দেবদা যতটা হার্ড ওয়ার্ক করতে পারে, তার যদি কেউ 10% করতে পারে, সে ভাই এমনি সাকসেসফুল হয়ে যাবে। হ্যাঁ, মানে কেন সে সুপারস্টার, কেন সে আজকে এই জায়গায় উঠে গেছে, একটাই, ইজ সুপার হার্ড ওয়ার্কিং গাই অ্যান্ড অনেস্ট অ্যাবাউট দ্য ক্রাফট। মানে ও জানে যে এইগুলো আমি না পারি না, এইগুলো না আমার সমস্যা আছে, এই আমার উচ্চারণের দোষ আছে, এইটা আমার এইটাও আছে, এইটা আমার এইটা আছে, দেখ তো এটাকে কিভাবে করিয়ে দিতে পারবি আমাকে দিয়ে, বলতো এটা কি করা যেতে পারে, আচ্ছা আমি কি রোগা হবো, আচ্ছা আমি কি এটা করবো, আমি কি ওইটা করবো, আমি কি সেইটা শিখবো, ওইটা প্র্যাকটিস করবো। হ্যাঁ, মানে হি ইজ সো পারফেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলো রাহুল দা, সেটা হচ্ছে কিশমিশের ক্ষেত্রেই, কিশমিশ ছবিটা দেখলে কিন্তু এটা বলা যায় না যে এই ছবিটা শুধু দেবের ছবি। কারেক্ট। মানে সেখানে খরাজদার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা আমার মনে হয় ছবির সব থেকে শক্তিশালী চরিত্র ছিল। তো এই যে একটা এরকম একটা সাপোর্টিং ক্যারেক্টার যেটা এত বড় হয়ে যাচ্ছে ছবির ক্ষেত্রে, তা সেটা নিয়ে তার কোনো সমস্যা থাকে না। মানে 0.1%ও না, তোমরা কেউ বিশ্বাস করবে না, এটা আমি আজকে বলতে চাই। কিশমিশ যখন আমাদের ফাইনাল এডিট লক হয়, একটা সিন আমরা একটু কনফিউজ ছিলাম যে রাখবো কি ফেলবো কি রাখবো। সো দেবদের সময় বললো যে এই সিনটা না তুই ফেলে দে। তো সাধারণত ভাবে লোকে কি ভাববে, যেটা খরাজদা বা কমলদা বা অঞ্জনাদি বা জুনদির কোন একটা সিন, ও নিজের একটা সিন ফেলে দিতে বললো, জাস্ট ধরে ফেলে দিই, সিনটা না দরকার নেই, এটা একটু 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 ফ্যাট লাগছে, এটাকে ফেলে দে। আর খরাজদা, এই ভাই তুই খরাজদার এই ক্লোজটা রাখিস নি, তুই আমার ক্লোজে রেখেছিস বাবু, এটাকে ইমিডিয়েট চেঞ্জ কর। আমি ভাবছি যা, and that is one of the most important dialogue, যে ভালোবাসি না বলেও ভালোবাসা যায়, যেটা খরাজদার ছাদে বলছে। আমি দেবদার একটা রিয়াকশন লাগিয়েছিলাম, বলছে প্লিজ ডোন্ট ডু ইট, খরাজদার থাক, কাট্টু তুই 2 শটে চলে যায়, and he is very particular about that. So দেবদার কাছে না ইটস মাচ মোর ইম্পর্টেন্ট যে সিনেমাটা কতটা ভালো হচ্ছে, কারণ দেবদা ওইটাই বিশ্বাস করে যে একটা ম্যাচ জিতে গেলে ক্যাপ্টেন আপনা আপ সাকসেসফুল হয়ে যায়, আপনা আপ সেই ক্যাপ্টেনকে নিয়ে আলোচনা হয়। সো দেবদার একদম ওইগুলো নেই, ওইগুলো নিয়ে ভাবেও না। অ্যান্ড দেবদা, এটা আমি সবাইকে বলতে চাই, এটা আমি আপকামিং ফিল্ম মেকার্সদেরকে বলতে চাই, যে এরকম কোনো ব্যাপার নেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে তোমাকে দেবদাকে নিয়ে বা রুক্মিণীকে নিয়েই ছবি বানাতে হবে। হ্যাঁ, মানে তোমার কাছে যদি ভালো স্ক্রিপ্ট থাকে, যদি তোমার কাছে ভালো আইডিয়া থাকে, প্লিজ গো এন্ড টক টু দেম। হ্যাঁ, মানে সেটা কিভাবে পৌঁছবে সেটা তোমাদের ব্যাপার, তোমরা পৌঁছো, বাট প্লিজ গো। কারণ মানে মানে দেবদাকে ছাড়াও ওখানে সিনেমা অ্যাপ্রোচ করা যায়। ইটস মোর লাইক আ প্লেস ওয়্যার ইউ ক্যান ক্রিয়েট গুড কন্টেন্ট, আমার সেটাই মনে হয়। আচ্ছা আচ্ছা, আমার দুজনকে যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে, একটা অডিয়েন্সের মধ্যে চাহিদা আছে, সেটা কি তুমি জানো? মানে এটা আমি প্রচুর কমেন্টস পেয়েছি, সেটা হচ্ছে জিদ্দার সাথে দেখতে চাই অভিরূপ ঘোষের কাজ। এটা কি তুমি জানো অভিরূপ দা? এই বিষয়টা তোমার কি অপিনিয়ন? ওপিনিয়ন আমি তো চাই করতে জিদ্দার সাথে কাজ ডেফিনেটলি, এবং হোপফুলি ওয়ান ডে উই ক্যান ক্র্যাক দ্যাট পারফেক্ট সাবজেক্ট। কারণ এই এত এক্সপেকটেশনও আছে এটা থেকে, হয়তো মানুষ ভাবে যে আমার আর জিদ্দার সেন্সিবিলিটি ম্যাচ করে খুব, সেই জন্য দে হোপ কি সামথিং ম্যাজিক্যাল উইল হ্যাপেন। তো সেটা যদি কোনো কাজ হয় একসাথে, দ্যাট এক্সপেকটেশন হ্যাজ টু বি ফুলফিলড। যে কারণে আমি বললাম যে ব্যাড টু করতে চাই না আমি, বা করিনি এখন অব্দি, তো সেম কারণেই আমি থিঙ্ক আই এম ওয়েটিং ফর দ্য রাইট সাবজেক্ট। এবং জিদ্দা ইজ এ সুপারস্টার, ইজ সুপার বিজি অলসো, ওকেও তো হতে হবে এক্সাইটেড যে এটা এমন গল্প কিছু নিয়ে এলাম আমরা যেটা করতে চাইবে। ফ্রম বোথ এন্ডস না, উই হ্যাভ টু মিট এট দি পারফেক্ট স্পেস, যেখানে দুজনেই আমরা একসাথে কাজ করতে ভীষণভাবে এক্সাইটেড। এবং উই হ্যাভ বিন টকিং অ্যাবাউট দিস ফর লাইক দ্য লাস্ট 3-4 ইয়ার্স, এবং আমরা দুজনে অনেক গল্প নিয়ে ডিসকাসও করেছি, এবং লাইক কিছু এক্সাইটিং সাবজেক্টসও আছে যেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি প্ল্যান করার। বাট লেটস সি, when the right time happens, আমার একটাই কন্ডিশন, ইট হ্যাজ টু বি সামথিং দ্যাট রিয়েলি মিটস এক্সপেকটেশনস। তোমার সাথে মানে ইনিশিয়ালি কথাবার্তা কিছু হয়েছিল কখনো, বা মিট করেছিল তুমি? We keep meeting from time to time. He's very nice and he's always given me time whenever I've asked to meet him.
and he's one of the few people in the industry যে খুব accessible মনে করি আমি। আচ্ছা, মানে for any creative person, for any director, he's not very open, maybe for the media, I'm not sure, কিন্তু for somebody like me who's a new director, এখনো আগে বলছি আমি, এখন কথা বলছি না, তখন he was very nice to like give me time and like listen to whatever I have to say. তো এরকম তো so we have like bonded over a lot of meetings and hopefully one day we can work together on something very good. শুনে খুব ভালো লাগলো, আমি এটার জন্য খুব আশাবাদী এটা হোক। রাহুল দা, ঠিক সেম একটা জিনিস সেটা তোমার ক্ষেত্রে শোনা যায়, সেটা হচ্ছে দেবদার সাথে তোমার একটা ছবি চিরকুট নাম। আচ্ছা, তুমি জানো না এটা সম্পর্কে? তোমার এটা নিয়ে কি অপিনিয়ন? দেখো, না এরকম কোনো ব্যাপার নয়, এটা মানে জানি না শব্দটা উচ্চারণ করাটা ভুল হবে। দেখো, আমরা বেসিক্যালি দেবদার, আমি আগেও বলেছি, আমার সাথে খুব পারিবারিক সম্পর্ক। মানে আমি যেদিনকে আমার বাবাকে হারাই, প্রথম মানুষটা যে আমার পাশে এসে দাঁড়িয়েছিল ওয়াজ দেবদা, মানে ইচ এন্ড এভরিথিং, মানে লোকটার সাথে আমার এরকম ব্যক্তিগত সম্পর্ক। এবং সেই জায়গায় আমি যখনই নতুন কিছু লিখি, সেটা চিরকুট কেন, মানে সেটা আমি যা লিখেছি আজ পর্যন্ত, আমি গিয়ে লোকটাকে শোনাই, দেখো না দাদা এটা কেমন লিখলাম, কেমন হচ্ছে বলো না। তো কোনোটায় সে বলে যে ভালো, কোনোটাতে সে বলে খারাপ, কোনোটাতে সে বলে যে এটাকে একটু এরকম চেঞ্জ করে এরকম কর। সো এইটা নয় যে আমি আর দেবদা নেক্সট কবে কাজ করছি, দ্যাট ইজ, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার সাথে তার সম্পর্কটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই আগেই যেটা অভিরূপদা বললো, যেরকম জিৎদার সাথে যেটা বললো এক্স্যাক্টলি, তো সেরকম ভাবে সেটা দেবদা হোক, জিৎদা হোক, বুম্বাদা হোক, যারা সিনিয়র অ্যাক্টরসরা রয়েছে, তাদের সবার সাথে আমাদের যে কোনো পরিচালকের কাজ করার খুব লোভ থাকে। তো যেদিনকে যেই গল্পটা ওয়ার্ক করে যাবে, সেটা চিরকুট হোক, সেটা অন্য কোনো সাবজেক্ট হোক, সেটা হোয়াট এভার দ্য ফিল্ম ইজ অল অ্যাবাউট, মানে সেই ছবিটাকে যেরকম আমি এক্সাইটেড ফিল করেছি, সেই মানুষটাকে এক্সাইটেড ফিল করতে হবে। তো সেরকম কিছু হয়ে গেলে আবার আমি আর দেবদা একসাথে ছবি করবো। আচ্ছা, দুজনকে আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে, বক্স অফিসের যা সিনারিও 2024টা যেরকম ভাবে কেটেছে একটা টাইম অবধি, তারপরে তো বক্স অফিসে 2-3খানা ছবি ভীষণ ভালো পারফর্ম করে, যেমন বহুরূপী খুব ভালো পারফর্ম করে, তার থেকেও ভালো পারফর্ম করে খাদান, তারপরে টেক্কা যেরকম পারফর্ম করেছিল, বা হচ্ছে সন্তান যেরকম পারফর্ম করেছিল, বক্স অফিসটা মোটামুটি স্টেবল হয়ে যায়। তা তোমরা এই যে বক্স অফিসের যা সিনারিও, এটাকে কিভাবে দেখছো? এটাতে কি সত্যি বাংলা আপকামিং ছবিগুলো আসছে, সেগুলো সবকটা ছবির ক্ষেত্রে কি খুব সেটা ভালোভাবে কাজ করবে, না এটা ডিপেন্ড করবে সেই ছবিগুলোর কন্টেন্ট কেমন, আবার একটা খারাপ পরিস্থিতি আসতে পারে, বা এটা খুব একটা সচল হবে না? কিভাবে দেখছো এটাকে? কন্টেন্ট তো অবভিয়াসলি ভালো হতে হবে, এবং এখন তার থেকেও বিয়ন্ড হচ্ছে, আই থিঙ্ক ইউ হ্যাভ টু ক্রিয়েট এ ফিয়ার অফ মিসিং আউট, you have to create a sense of an event to attract audiences to the theaters. কারণ এখন আমাদের ইভেন দর্শক হিসেবে আমরাও দেখি আমাদের কাছে এত অপশন হয়ে গেছে এখন। তো বিয়ন্ড সিনেমা, ইভেন ইফ ইউ সি ওটিটিস, এত কিছু অপশন অনলাইন চলে এসেছে, আমি ওই সময়টা বার করে, মোর দ্যান দ্য টিকিট প্রাইস, সময়টা বার করে আমি যাবো একটা হলে সিনেমা দেখতে, আনলেস ইট ইজ ভেরি এক্সাইটিং, খুব ডিফিকাল্ট সেটা। এবং বাংলা ছবির ক্ষেত্রে এই মুহূর্তে যে লয়াল অডিয়েন্সটা আছে, সেটা একটু ম্যাচিওর, একটু এজ গ্রুপ বেশি তাদের ধরে নিচ্ছি আমি। সেই জন্য ধরো একটা ফ্যামিলি ফিল্ম বা একটা ডিটেকটিভ ছবি, এগুলো হয়তো একটা কম্পারেটিভলি সেফ জনরা বলা যেতে পারে। কারণ একটা এই ধরনের ছবি যদি তোমার বেসিক অ্যাভারেজও হয়, তাহলে একটা হাই চান্স থাকে ছবিগুলো কিন্তু হিট ওয়ার্ক করে যাবে। একটা গোয়েন্দা ছবি, একটা থ্রিলার ছবি, এবং একটা পারিবারিক ছবি। কিন্তু ফর এনি আদার জনরা, ইউর ফিল্ম ওয়ন্ট ওয়ার্ক আনলেস ইট ইজ আউটস্ট্যান্ডিং। জাস্ট ভালো ছবি বানানোটা কিন্তু আনফর্চুনেটলি এখন এনাফ নয় আর। আগে ছিল একটা সময় যে হ্যাঁ ভালো ছবি বানিয়েছি, সেটা একটা ওয়ার্ড অফ মাউথ গ্রো করবে, ফার্স্ট উইক চলবে, সেকেন্ড উইকে অডিয়েন্স চেনে নেবে। এখন সেই স্কোপটাই আর দেওয়া হয় না। সেকেন্ড উইক, ফার্স্ট উইক ছেড়ে দাও, তোমার ছবি ফ্রাইডে বেরোচ্ছে, ইট উইল নট হ্যাভ এ শো অন স্যাটারডে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ফুটফল। তো তোমাকে টাইমটা দেওয়া হবে না, এটা মেনে নিতে হবে, এটা কিছু করার নেই। এটা নিয়ে ফেসবুকে লিখে বা প্রোটেস্ট করে কোনো লাভ নেই, হবে না কিছু। তো পয়েন্টলেস তাহলে এফোর্টটা দেওয়া। মাই পয়েন্ট ইজ কি, আগে যেটা ছিল একটা ভালো ছবি সাস্টেন করতে পারতো, এখন ভালো ছবি বানালে হবে না। খালি your film has to be outstanding for any other genre. বলছে তুমি হরর বানাও, একটা কমেডি ফিল্ম বানাও, ইভেন ইট unless it is outstanding, it is difficult for it to sustain. বা তুমি যাই বানালে ছবিটাকে সেরকম অ্যাগ্রেসিভ প্রমোশন দিয়ে ক্রিয়েট এ ফিয়ার অফ মিসিং আউট। হয়তো অ্যাভারেজ ছবি বানিয়েছো তুমি, তাহলে ভালো ছবি বানিয়েছো জাস্ট, কিন্তু সেটাকে তোকে দেখাতে হবে এমন ইভেন্ট করে, ভাই এটা না থাকলে মিস হয়ে যাবে কিছু। টু ক্রিয়েট দ্যাট ফোমো, দ্যাটস দি অনলি ওয়ে ইউ ক্যান গেটিং অডিয়েন্সেস এই মুহূর্তে। তো আগে যে ছবিগুলো বেরোচ্ছে বা আমরা যে কাজ করছি, যে আমাদের সেটা নিয়ে খুব চিন্তা আছে কি হবে, হাউ উইল বি এক্সাইট অডিয়েন্সেস। আমাদের ট্রিক ইজ কিরকম করে তুমি করবে এক্সাইট অডিয়েন্সকে, আমরা কেউ জানি না। কিছু সেফ জনরার কাজ হচ্ছে, কিছু ফ্র্যাঞ্চাইজ ফিল্মস হচ্ছে ডেফিনেটলি, যেগুলো একটা অবভিয়াসলি দর্শক টানতেই পারে। একটা ফ্র্যাঞ্চাইজ ধরো একটা হিট অলরেডি এটা হয়ে আছে লয়ালটি অডিয়েন্স, সেটা তো ইজিয়ার টু ডু অবভিয়াসলি। মানে বাংলা সাহিত্যে খুব পপুলার চরিত্র হয়তো, সেটাও ইজিয়ার টু ডু। বাট ফর এনিথিং বিয়ন্ড দিস টেমপ্লেট, যা তুমি অন্য কিছু করতে চাইছো, তাদের জন্য চ্যালেঞ্জটা অনেক বেশি। তো সেখানে সেটা কিছু করার নেই, সেই ফাইটটা জেনে শুনেই তুমি করতে নামছো। ইফ ইউ ডিসাইডেড টু মেক লেটস সে রম-কম টুডে, ইউ আর এন্টারিং ইনটু এ আনফেয়ার ফাইট, এবার বুঝেই নামতে হবে। তো সেখানে কিছু করার নেই তোমাকে। আইদার ইউ ডু দ্যাট লেভেল অফ মার্কেটিং, যেটা খুব এক্সপেন্সিভ অবভিয়াসলি, বা ইউর ফিল্ম হ্যাজ টু বি দ্যাট লেভেল গুড।
আচ্ছা, রাহুল তোমার কি অপিনিয়নটাতে? দেখো, এটা না সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট জিনিস, মানে বহুরূপী বা আজকে টেক্কা বা খাদান বা যা যা ছবি ওয়ার্ক করেছে, সেই ছবিগুলো নিশ্চয়ই কিছু তো আছে যার জন্য ওয়ার্ক করেছে। এবং সবচেয়ে বড় কথা, আবার ওই প্রথম কথাটাই যেতে হবে, আমাদের রিজিওনাল ইন্ডাস্ট্রি ছোট্ট ইন্ডাস্ট্রি, এবং বছরে ধরে নিতে পারি গড়ে 50টা ছবি হয়, এবং অদ্ভুত ভাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, আজকে মালায়ালি ইন্ডাস্ট্রি বলো বা আজকে সাউথের যে কোনো ইন্ডাস্ট্রি বলো, মারাঠি ইন্ডাস্ট্রি, যেগুলো রিজিওনাল ইন্ডাস্ট্রি আছে, সেখানেও কিন্তু সব ছবি হিট করে না। আমরা পুষ্পাটা নিয়ে জানি, যেই রিজিওনাল ইন্ডাস্ট্রিতে পুষ্পা তৈরি হচ্ছে সেখানে আরো এরকম অনেক ছবি আছে যেগুলো ফ্লপও করেছে। তাই আমরা কিন্তু অলরেডি এই বছর খাদান বানিয়ে ফেলেছি, এই বছর কিন্তু মানে আমাদের পুষ্পা হয়ে গেছে, বা আমাদের কিন্তু এই বছর একটা টেক্কা হয়ে গেছে, বা এই বছরে আমাদের একটা সন্তান হয়ে গেছে, বা এই বছর একটা বহুরূপী হয়ে গেছে। তো আমরা কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এবার পরিচালক হিসেবে না আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে প্রচন্ড মন দিয়ে, যেটা এক্স্যাক্টলি অভিরূপদা বললো, একটা ভালো ছবি বানানো। এইবার এই যে ফোমো, এটা একটা মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব, যে একটা দারুণ কেক তৈরি হয়েছে, এবার তার প্যাকেজিং কিরকম ভাবে হবে, সেটা বিজ্ঞাপনটা কি হবে, সেটা মার্কেটে কিভাবে সেল করবে, সেটার জন্য একটা মার্কেটিং দপ্তর থাকে, বা সেটার জন্য একটা ডিস্ট্রিবিউশন দপ্তর থাকে, সেটার জন্য প্রযোজক সংস্থা থাকে, অনেক অনেক আরো মানুষরা চলে আসে, পিআর থাকে, প্রচুর কিছু থাকে। তো সেটা তাদেরও রেসপন্সিবিলিটি, একটা পরিচালকের রেসপন্সিবিলিটি হতে পারে না। বাট অন দ্য সেম টাইম আমাদের যেটা মাথায় রাখতে হবে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এমন কিছু কন্টেন্ট বা এমন কিছু ছবি বানিয়ে তুলতে হবে, যেটা করার পরে আমার এই দপ্তররাও খুব এক্সাইটেড ফিল করবে, তাদেরও মনে হবে, ধরো যে তোমারও অনেক কন্ট্রিবিউশন আছে একটা সিনেমাকে দাঁড় করাবার পিছনে, মানে তুমিও যখন একটা সিনেমার রিভিউ করছো বা একটা সিনেমাকে প্রমোট করছো, তখন তুমি একজন ইউটিউবার হিসেবে তোমারও রেসপন্সিবিলিটি যে তোমাকে আমি এক্সাইট করতে পারছি কিনা। তো আমার কাজ হচ্ছে ছবিটাকে এতটা ভালো করে বানানো যাতে আমার ক্রু, এরা তো সবাই আমার ক্রু, আমার বৃহত্তর ফ্যামিলি, তো তাদেরকে আমি এক্সাইট করলাম। এবার তাদের দায়িত্ব হচ্ছে ওভারঅল ছবিটার একটা হাইপ ক্রিয়েট করা, ওই এক্স্যাক্টলি ফোমো শব্দটা তৈরি করা, যাতে অডিয়েন্স হলে আসে, হলে দেখে এবং আনন্দ পায়। দিনের শেষে আমরা একটা এন্টারটেনমেন্ট বিজনেস করি, তো সেই এন্টারটেনমেন্ট বিজনেসের আমাদের কাজ হচ্ছে মানুষকে এন্টারটেইন করা। তাই যেরকম 2024 আমরা দায়িত্ব নিয়ে এন্টারটেইন করেছি, আমরা আই এম শিওর 2025, 26, 27, 28 আগামী বহু বছর আমরা এন্টারটেইন করবো। সো আমরা মন দিয়ে এন্টারটেইন করি, সেটাই আমার মনে হয় বেটার হবে। আচ্ছা, দুজনকে আমার জিজ্ঞাসা একই প্রশ্ন, সেটা হচ্ছে স্টার ডিরেক্টর কিভাবে হয়, আর বাংলা স্টার ডিরেক্টর কারা? তো আই এম নট দি রাইট পারসন টু আনসার এট অল, বাট হ্যাঁ নিশ্চয়ই সৃজিত দ্বারা দে ক্যান বি কনসিডার্ড স্টার ডিরেক্টর, এবং তারা নিজেদের, হ্যাঁ শিবুদা ইভেন, যারা নিজেদের নামে দে ক্যান হ্যাভ এ বক্স অফিস ওপেনিং, তারাই তো স্টার ডিরেক্টর না। স্টার ওয়ার্ডটা দোকান থেকে হয়তো, আই মাইট মে বি রং, বাট ওটাই থেকে সেটা হয়তো আসে ওখান থেকেই। সেখানে হ্যাঁ অবভিয়াসলি এরাই স্টার ডিরেক্টর। কি করে হয়, বাট অবভিয়াসলি হিট দিয়ে হয় পরপর পরপর, আর কি কি স্টার ডিরেক্টর, মানে যারা আমাদের সিনিয়ররা, যাদের ছবি দেখে আমরা বড় হয়েছি, যারা আমাদের ইন্সপিরেশন, তারাই স্টার ডিরেক্টর। মানে আজকে সৃজিতদা থেকে শুরু করে, শিবুদা থেকে শুরু করে, কৌশিক গাঙ্গুলি থেকে শুরু করে, প্রত্যেকে, মানে যাদের ছবি দেখে ছোটবেলায় আমরা ভেবেছি যে ভাই আমারও ডিরেক্টর হওয়ার স্বপ্ন জেগেছে। মানে ও যে বললো যে অঞ্জনদার বং কানেকশন দেখে, অঞ্জনদার থেকে বড় স্টার ডিরেক্টর কে আছে? মানে অঞ্জনদা ইজ মানে অঞ্জনদাই একটা সিনেমা আমার কাছে, কারেক্ট। সেরকম শিবুদাও, মানে হ্যাঁ অঞ্জনদা ছবি বানান আমরা দেখবো টিকিট কেটে, ডাজন্ট ম্যাটার কাস্টিং কি আছে, হ্যাঁ কি আছে না আছে। তেমনি সৃজিতদার ছবি মানে দুর্গাপুজো, সৃজিতদার ছবি ইজিক্যাল টু দুর্গাপুজো আমার কাছে। মানে মানে অষ্টমীর অঞ্জলি দেওয়া যতটা ইম্পর্টেন্ট, দুর্গাপুজোর সৃজিত মুখার্জির ছবি দেখা ঠিক ততটাই ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় মানে তারাই স্টার ডিরেক্টর, এবং তারা যেভাবে এগিয়ে নিয়ে গেছে ইন্ডাস্ট্রিকে, আমরা জুনিয়ররা আমরাও চেষ্টা করছি তাদের মানে হাঁটি হাঁটি পায়ে টুকটুক করে তাদের মতন করে এগোনো। তো কি কিছু নেই জানো তো, তোমাকে ওই যে বললাম তোমাকে প্রপার এন্টারটেইন করতে হবে। মানে সৃজিতদার একটা ডায়লগ যেটা 2012 সালে 11 সালে দিয়ে গেছে লোকটা, হ্যাঁ সেই ডায়লগ গুলো আমরা আমাদের নিজেদের নর্মাল লাইফে ইউজ করি, তো সেটাই স্টার। সেগুলো এখনো টি শার্ট বিক্রি হচ্ছে, এখনো ভাইরাল, এখনো রেলেভেন্ট, বিরিয়ানি, ডাল ভাত, এগুলো তো চলছে। তো সেটাই স্টার, মানে সে নিজের কাজটা এত মন দিয়ে করেছে যে আমরা তাকে ইন্সপিরেশন হিসেবে দেখি। সো দিস ইজ দ্য কি টু বিকাম আ স্টার ডিরেক্টর। আমরা এই আলোচনার একদম শেষ ভাগেই চলে এসেছি। অরুণ, তুমি বলো যে তোমার কোন একটা কাজ যেটা এখন দাঁড়িয়ে মনে হয় না করলেই হতো? আমার একটা ছবি আছে ব্রহ্মদৈত্য বলে, যেটা আমি বানিয়েছিলাম বোধহয় 2019 সালে,
সেটা আমার মনে হয় ওইভাবে না করলেই হতো, মানে যে সময় আমি যেভাবে বানিয়েছি ওটাকে একদমই ইন্ডি লেভেলে। আমার মনে হচ্ছে স্ক্রিপ্টটা আমার খুব পছন্দের একটা স্ক্রিপ্ট, যেটা ওই সময় হইচইতে যখন বেরিয়েছিল প্রচন্ড ভালো রেসপন্সও পেয়েছিল। কিন্তু আমার মনে হয় রেট্রোস্পেক্ট এখন দাঁড়িয়ে আই শুড হ্যাভ মানে ওয়েটেড ফর দ্যাট ফিল্ম, যেটা ঠিক সময় আরো একটু বেটার ভাবে বানানো যেত ছবিটা আর কি। এখন যে ধরনের গল্প চলছে বা এই ধরনের এখন হিউজ ডিমান্ড ফর হরর কমেডি এন্ড এভরিথিং, তো ওটা খুবই ভালো একটা স্ক্রিপ্ট ছিল, যেটা আমার মনে হয় এখন বানালে আমি একটু বেটার বাজেটে একটু বেটার যত্ন করে বানাতে পারতাম ছবিটা। তোমরা রিগ্রেট আছে যে আমি ওটাকে ঠিক করে বানাতে পারিনি ওই সময়, যদিও ইট ওয়াজ এ হিউজ সাকসেস অন হয়েছে, বাট স্টিল আই উইশ আই উড হ্যাভ রিমেড দ্যাট ফিল্ম ইন আ বেটার ওয়ে। আচ্ছা, তুমি তারপরে হররে তারপরে কাজ করেছো, তুমি সিরিজেও কাজ করেছি, অন্য অনেক স্ক্রিপ্ট আমার লেখাও আছে ওই সময়, বাট ওই হরর কমেডি স্পেসটা বা ওই ফ্যান্টাসি স্পেসটা আমার অন্য কোনো গল্প খুব একটা নেই, মানে আমার যেগুলো আছে ডার্ক হরর হয়ে গেছে, কিন্তু ওই ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট স্পেস টু ক্রিয়েট। এটা খুব ম্যাজিক্যালি ওটার ক্ষেত্রে হয়ে গেছিল, প্ল্যান করে খুব একটা করিনি, কিন্তু ওই ঠাকুরমার ঝুলির অ্যাঙ্গেলটা, বাঙালি কালচার প্লাস কমেডি প্লাস সিরিয়াস হরর সব মিলিয়ে একটা প্রপার অ্যামালগামেশন ওই স্ক্রিপ্টটার মধ্যে ছিল, স্ট্রং ইমোশনও ছিল, যেটা আমার পক্ষে ক্রিয়েট করতে খুব ডিফিকাল্ট হয়েছে পরে হয়তো। সেজন্য দ্যাট ইজ এ পারফেক্ট স্ক্রিপ্ট। এখন অনেক কথা হয়, অনেক ডিফারেন্ট জায়গায় কিপ পিচিং ফিল্মস এন্ড অল, তো আই মিস দ্যাট স্ক্রিপ্ট। যে থাকলে এখন ওটা আই কুড হ্যাভ মেড এ মাচ বিগার ফিল্ম আউট অফ ইট। আচ্ছা রাহুল, তোমার? আমি রিগ্রেট করি না। আচ্ছা, যখন যেটা হওয়ার যা হওয়ার সেটাই হবে। আমি আমি কালীঘাটে বড় হওয়া একটা ছেলে, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি, এইরকম একটা শোতে বসে থাকতে পারবো এটাই কোনোদিন ভাবিনি। সো আই এম থ্যাঙ্কফুল টু গড, আই এম থ্যাঙ্কফুল টু এভরিওয়ান। প্রথম ছবি কিশমিশ দেবদার সাথে, দ্বিতীয় ছবি দিলখুশ SBF এর মতন বড় প্রোডাকশন হাউসের সাথে, এবং তারপর হইচইয়ে দুটো শো। খুব অল্প কাজ করেছি আমি, দাদুর কীর্তি এবং ছবি বিশ্বাস। ঈশ্বর যা আমায় দিয়েছে সেটার জন্য আমি খুব কৃতজ্ঞ, এবং আমি একদম রিগ্রেট করি। তুমি একটা শর্ট ফিল্মও করেছিল না সায়রা বানু, রাজকুমার রাওকে নিয়ে? শর্ট ফিল্ম না, ওটা ফুল লেন্থ ফিচার ফিল্ম ছিল, যেটা ফাইনালি রিলিজ করেনি ছবিটা, সেটা অন্যান্য কারণবশত কারণে রিলিজ করিনি। বাট যাই হোক, মানে আমি কখনো রিগ্রেট করি না। আমার বিশ্বাস হচ্ছে যে আমি আমার মতন করে সিনেমা বানিয়েছি। যদি কোনো সিনেমা সেই মুহূর্তে কারোর ভালো না লাগতে পারে, 7 বছর পর তার ভালো লাগবে। যেমন তামাশা অনেকের ভালো লাগেনি সে যেই সময় রিলিজ করেছিল, আজকে তামাশার টি শার্ট লোকে পরে ঘুরে বেড়ায়, ঠিক আছে, সো ঠিক আছে, নেভার মাইন্ড। দিলখুশ হয়তো সেই সময় কারোর ভালো লেগেছে বা কারোর লাগেনি, 7 বছর পর হয়তো কারোর ভালো লাগবে, ইট ডাজন্ট ম্যাটার। তো আই এম জাস্ট থ্যাঙ্কফুল টু গড, আমি কাজ করে যেতে পারছি, আমি কাজ করে যাব, আমার কাজ গল্প বলা, তারপর যে আর যেরকম ভালো লাগবে লাগবে না। আচ্ছা আচ্ছা, অভিরূপ দা, শেষ 3খানা বাংলা ছবি যেগুলো তুমি হলে গিয়ে দেখেছো? আমি মুভি বাফ অফ দ্য সবই দেখি অলমোস্ট। আচ্ছা, তো লাস্ট মনে হচ্ছে আই থিঙ্ক ভাগ্যলক্ষ্মী দেখেছি, অপরিচিত দেখেছি, আচ্ছা, আর পাটালিগঞ্জের পুতুলঝড় দেখেছো। এই 3টা রিসেন্ট। তুমি তাহলে 5টাই বলো। তার আগে কি খাদান দেখেছি, অফকোর্স বহুরূপী দেখেছি। আচ্ছা, খাদানটা আমরা বলালাম ইচ্ছা করে। আচ্ছা রিসেন্ট 3টে বলেছো, খাদান তো পরে ক্রিসমাস। আচ্ছা রাহুল, তুমি বল। আমি সব ছবি দেখেছি এক্স্যাক্টলি, মানে ও যা যা বললো প্রত্যেকটা বাংলা ছবি দেখি, বাংলা হিন্দি, যখন যে ছবি দেখার ইচ্ছে করে দেখে ফেলি। তো যার ফলে খাদান দেখেছি, অফকোর্স। খাদান আমরা রেয়ার সেই বাঙালি দর্শক যারা টিট ছবি দেখি এখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো খাদান দেখেছি, বহুরূপী দেখেছি, ভাগ্যলক্ষ্মী দেখেছি, যা যা ছবি। ইনফ্যাক্ট আমার খুব ভালো লেগেছে মায়ানগর, ইফ আই এম নট রং। মায়ানগর, হ্যাঁ, মায়ানগর, হ্যাঁ, ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা। কারেক্ট। চমৎকার ছবি, দারুণ ছবি। কি হিংসে হয়েছে ছবি বানাতে পারিনি, কোনদিন পারবো না হয়তো। সো দেখছি, দিব্য ছবি দেখছি। আচ্ছা, সিনেমা এটাকে এক লাইনে তুমি ডেসক্রাইব করো। এক লাইনে ডেসক্রাইব করা খুব মুশকিল, মানে পার্সোনাল লেভেলে বলতে গেলে তো ইটস লাইফ ফর আস, যারা এতটাই যুক্ত তার সাথে। লাইক ধরো আমার মন খারাপ হলে আমি একটা সিনেমা দেখি গিয়ে টু মেক মাই সেলফ ফিল গুড। আবার মন খুব ভালো হলে, ইফ আই ওয়ান্ট টু সেলিব্রেট, আই গো এন্ড ওয়াচ এ ফিল্ম। তো এতটাই আমার কাছে সিনেমার লাইফ ওই জন্যই বলছি। তো সেখানে এক লাইনে বলা খুব ডিফিকাল্ট, বাট ওয়ান ওয়ার্ডে বলতে গেলে লাইফ। রাহুল দা? সিনেমায় মা, সো ইটস লাইফ ফর মি। সিনেমার ভেতরেই তো আছে যে হৃদয়ের ভেতরে মা আছে, সব কতটাই ইম্পর্টেন্ট। তো মানে সিনেমা ইজ লাইফ। মানে আমি তো বুকে টি শার্ট পরে ঘুরে বেড়াই, অভিরূপ দাই বোধহয় গিফট করেছিল, সো আমি তো বুকে একটা টি শার্ট পরে ঘুরে বেড়াই যেটাতে লেখা আছে সিনেমা ইজ লাইফ। তো মানে আর তো কিছু পারি না, বলি তো দিয়েছি, যেদিনকে সিনেমা করা ছেড়ে দেবো সেদিনকে ভিক্ষে করবো, যদি ব্যাংক ব্যালেন্সে টাকা না থাকে। সো সিনেমা ইজ লাইফ। থ্যাংক ইউ দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। তোমাদের কেমন লাগলো? অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস হিয়ার, খুব ভালো লেগেছে। আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে যে আমি অভিরূপদার সাথে একসাথে একটা চ্যাট শো এর পার্ট হতে পেরেছি, একটা পডকাস্ট। আমরা এরকম অনেক অফলাইন আড্ডা মেরেছি, কিন্তু অন রেকর্ড প্রথমবার, ফার্স্ট টাইম। এবং মানে ইনফ্যাক্ট মানে তোমার সাথে প্রথমবার, মানে কখনো তো আমাদের আমাদের যেটা হয়েছে রিলিজ হয়নি, তো সেটা একটা অদ্ভুত আনন্দের। এবং অন দ্য সেম টাইম এই ইনিশিয়েটিভটা মগজমারি, মানে সুজিত দা, রিনুদা, প্রিয় দাদার মতন, ভালো ভাইয়ের মতন, প্রচন্ড ভালোবাসি, সব মিলিয়ে একটা দারুণ ফ্যামিলি।
থ্যাংক ইউ দুজনকে, থ্যাংক ইউ।